ওকে, we're in live. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যথারীতি আমরা আমাদের স্কলারশিপ এবং হাই স্টাডিজ যে সিরিজটি চলছিল সেই সিরিজ আজকে চলে এলাম একটু ভিন্নধর্মী জিনিসপত্র নিয়ে, যদিও সেম জিনিসই থাকবে, বাট আজকে আমরা মালয়েশিয়া নিয়ে কভার করব, যেখানে আমরা কভার করব মালয়েশিয়াতে উচ্চশিক্ষা, অ্যাট দ্য সেম টাইম মালয়েশিয়াতে ক্যারিয়ার। তো আমরা হচ্ছে এই দুটো জিনিস একসাথে ফোকাস করছি এই কারণেই, কারণ হচ্ছে আমাদের গেস্ট আসলে গেস্ট ফোকাসড। আমাদের গেস্ট হচ্ছেন মালয়েশিয়াতে, তিনি পড়াশোনা করেছেন, পিএইচডি করেছেন, এখন আবার মালয়েশিয়ার আহ, আহ, একটি ভালো ইউনিভার্সিটিতে, টপ র্যাঙ্ক একটি ইউনিভার্সিটিতে উনি হচ্ছে এখন সিনিয়র লেকচারার হিসেবে আছেন। সো ওয়েলকাম মাহফুজুর রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাই, আমিও ভালো আছি। সো আপনাকে পেয়ে খুব ভালো লাগছে যে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশ থেকে আসলে হাই স্টাডিজে যাওয়ার ভালো একটা ফ্লো আছে। আমি দেখেছি যে অনেক আমার ইভেন অনেক জুনিয়র হচ্ছে পড়াশোনা করছে ওখানে, আত্মীয় স্বজন পড়াশোনা করছে বিভিন্ন আচ্ছা, ইউনিভার্সিটিতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, তো জি, জি। আমার মনে হয়েছে মালয়েশিয়ার টোটাল অ্যাডমিশন প্রসিডিউর এবং স্কলারশিপ সহ বেশ কিছু ইনফরমেশন নিয়ে হয়তো বা একটু লাইক মানুষজন কম জানে, বা কিছু ভুল ইনফরমেশন আছে, বা কিছু অনেক সময় অনেকে ইন্ডিপেন্ডেন্টলি আসলে অ্যাপ্রোচ করতে পারে না, বরঞ্চ আচ্ছা, বেসড অন আচ্ছা। এজেন্সি। তো জি, সেখানে জি। আমার মনে হয়েছে আজকে এই সেশনে হচ্ছে আপনি লাইক আমাদেরকে একটু ভালো করে গাইড করবেন, যারা নেক্সট ফিউচারে মালয়েশিয়া দিতে চায়, হায়ার স্টাডি অ্যাসপারেন্ট যারা আছে, তারা যেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্রোচ করে যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কেউ যদি ওখানে ক্যারিয়ার করতে চায়, আমি ইটস এ ভেরি বিউটিফুল কান্ট্রি, কারণ হচ্ছে আমি গিয়েছিলাম একবার, আমার খুবই পছন্দ হয়েছে ট্রুলি। সো আপনি আচ্ছা। একটু বলুন। আর ওভারঅল ভাইয়া যদি একটু শুরু করি, তাহলে যদি আপনি একটু ছোট করে আপনার পরিচয় দিয়ে শুরু করতেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড সহ দর্শকদের জন্য একটু সুবিধা হতো। আ যারা আজকের এই লাইভটা দেখছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয়েন করার জন্য আ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাহফুজ। আ এখন ইউনিভার্সিটি মালয়াতে কর্মরত আছি সিনিয়র লেকচারার হিসেবে। আর আমার জীবনের ক্যারিয়ারটাও শুরু হয়েছিল আ এখানে। আর তার আগে যে পড়াশোনাটা আপনারা যদি বলেন সেটা হচ্ছে আমি ঠিক ইন্টারমিডিয়েট পাস করার পরে চলে আসি মালয়েশিয়াতে এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া আইআইইউএম নামে যেটা পরিচিত। ওখান থেকে অনার্স করার সুযোগ হয় এবং আই ওয়াজ লাকি ইন আ সেন্স দ্যাট অনার্স করার পরে স্ট্রেইট যেটা ফার্স্ট ট্র্যাক পিএইচডি বলে ওইটার সুযোগ পেয়েছিলাম ইউনিভার্সিটি অফ মালায়াতে, যেখানে আমি এখন কর্মরত আছি। তো আমি অনার্স করার পরে পিএইচডি করার একটা সুযোগ পেয়ে যাই এবং একটা ফান্ডিং ছিল ওই সময়। ব্রাইট স্পার্ক নামে একটা ফান্ডিং ছিল। তো ওই ফান্ডিং এ আমি বেসিক্যালি আমার পিএইচডিটা শেষ করি এবং আমার পিএইচডি শেষ হয়েছিল ২০১৫ সালের আ অগাস্টে। তারপর ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে আমি আ মানে আমার আমি জয়েন করতে পারি ইউনিভার্সিটি অফ মালয়াতে। সেই সুযোগটা পেয়েছিলাম। তো তারপর থেকেই ওখানেই সার্ভ করছি। আর এছাড়া টুকটাক আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ে একটু কয়েক জায়গায় ভিজিটিং বা আমি তাইওয়ানেতে যাওয়ার সুযোগ হয়েছে। বিভিন্ন কনফারেন্সে যাওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছি কিছু শেখার জন্য। তো আসলে আমার মনে হয় অনার্স থেকে আজ অব্দি আ শুধু শেখারই চেষ্টা করে যাচ্ছি। খুব সামান্য জানি, খুব অল্প অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা থেকেই কিছু শেয়ার করার একটা চেষ্টা। বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে আমি বলব। কারণ অনেক ইনফরমেশন হয় কি যে রিকোয়ারমেন্ট গুলো ছিল আ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে মালয়েশিয়াতে ভর্তি হওয়ার বা স্কলারশিপ পাবার বা যে স্কলারশিপ গুলো ছিল, অনেক স্কলারশিপ গুলো এখন নেই বা রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে গেছে। অনেক ইউনিভার্সিটির স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, ওদের অবজেক্টিভ চেঞ্জ হয়ে গেছে। তো হয়তো সব যে ইনফরমেশন গুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে, সেই সব ইনফরমেশন গুলো হয়তো আপডেটেড নাও হতে পারে। এইজন্য আমি অনুরোধ করব আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা যখন ভর্তি হবার চেষ্টা করবেন বা আরো কোনো যখন এপ্লাই করবেন আরো একটু জেনে নেবেন। তবে আমার জানা মতে যে ইনফরমেশন গুলো আছে, আমার জীবন থেকে যে ইনফরমেশন গুলো পেয়েছি বা প্রতিনিয়ত পাচ্ছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এটুকুই। আপাতত এখানেই আছি। দোয়া করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো বলা যায় হচ্ছে আপনি লং টাইম মালয়েশিয়াতে আছেন, একদম জি, যখন থেকে মানুষ একটু বড় হয় আর কি, লাইক আন্ডারগ্রেড জি, শুরু জি, করে জি, জি। তখন থেকে It's been 15 years. It's been 15 years. Yeah. 15 years, masters, PhD, and teaching. Right. So, sort সব of like became a Malayan. যাক ভাইয়া। সো আমরা সরাসরি টপিকে চলে যাই একদম। আমরা শুরুর পার্টটা হচ্ছে আমরা কভার করব যেটি উচ্চশিক্ষা নিয়ে, এবং আমরা আচ্ছা।
এটা আলোচনা শেষ করে আমরা হচ্ছে কভার করব। পড়াশোনা শেষ করে যদি কেউ ওখানে কাজকর্ম করতে চায় সেক্ষেত্রে আপনি যেভাবে করছেন সেক্ষেত্রে স্কোপ গুলা কেমন বা দুটো মিলে আমরা কথা বলবো। আর দর্শক বৃন্দ, আপনারা যারা দেখছেন আমাদেরকে, যদি মালয়েশিয়া উচ্চশিক্ষা বা ক্যারিয়ার নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদেরকে, অবশ্যই প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা আপনাদের কোয়েশ্চেনের অবশ্যই রেসপন্স করব। আবার শুরুতে হচ্ছে আমরা একটু বেসিক আলোচনাগুলো করে নিব, যাতে আপনার কোয়েশ্চেনের যদি অ্যান্সার থাকে সেটা আপনি পেয়ে যান। তারপর হচ্ছে আমরা আপনাদের স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকলে সেটি অ্যান্সার করব। আর যেহেতু সব লাইভে বলি, লাইভে বলছি, আমাদের এটা একটা আসলে টোটালি নন প্রফিট একটা উদ্যোগ, যেটা হচ্ছে মানুষজনকে হেল্প করার জন্য, ইনফরমেশন জানানোর জন্য। সো আপনারা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা যে যেখানে আছেন, যদি আপনাদের ইউনিভার্সিটি গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শেয়ার করেন, তাহলে একসাথে অনেক মানুষজন এক ইনফরমেশন কিন্তু পেয়ে গেল। সো বিভিন্ন জনের কাছে যাওয়ার দরকার হচ্ছে না, এবং আমরা প্রতিটা লাইভে কভার করার চেষ্টা করি যে সবকিছু ইনস এন্ড আউটস, এভরিথিং রিলেটেড টু এনি কান্ট্রি, এনি স্কলারশিপ অর এনিথিং। এবং যারা আসেন ওনারা হচ্ছে লাইক মাহফুজ ভাইয়া, জাস্ট টু মাচ এক্সপিরিয়েন্সড ইন দ্য ফিল্ড। সো ওই কারণে, এবং ওনারা হচ্ছে টোটালি ভলান্টিয়ার এখানে আসেন। আই এম সো মাচ গ্রেটফুল টু অল মাই গেস্ট ইনক্লুডিং ইউ ভাইয়া আজকে, কারণ সবাই অনেক ব্যস্ত, বাট আফটার অল দে কাম টু দি শো অনলি জাস্ট ভলান্টিয়ার, যে কিছু ইনফরমেশন মানুষজনকে জানাবো। সো এই জন্য অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য দিস ইজ এ গুড সোর্স, এবং হচ্ছে অথেন্টিক সোর্স। আমি বলবো যে যেহেতু ওনারা ওখানে আছেন, কাজ করছেন, এবং দেয়ার ইজ নো ইন্টেনশন অফ মেকিং মানি অর এনিথিং লাইক দ্যাট ফ্রম দিস শো। সো এই জন্য ওনারা আসলে কোনো রং ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই। সো একটু জাস্ট ক্লিয়ার করে নিলাম, এই জন্য রিকোয়েস্ট করছি একটু শেয়ার করবেন সবার সাথে। সো হ্যাঁ, আমরা যদি সরাসরি একটু চলে আসি মালয়েশিয়ার উচ্চশিক্ষা নিয়ে। আমরা জানি যে মালয়েশিয়া একটা আমাদের খুব কাছের একটা কান্ট্রি, খুব বেশি দূরে না। তো আমরা যেভাবে দেখি যে ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে মানুষজন যেভাবে স্কলারশিপে যাওয়ার জন্য যে একটা ক্রেজ বা যে ট্রেন পড়াশোনা করতে যাওয়ার জন্য, মালয়েশিয়ার ব্যাপারটা কেমন? মালয়েশিয়া থেকে যদি শুরুতে একদম বলি যে বাংলাদেশিদের ফ্লোটা কেমন হাই স্ট্রিজের ক্ষেত্রে? আচ্ছা, ফার্স্ট অফ অল গ্রেট টু বি অন। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে বা মানুষকে কিছু ইনফরমেশন দেবার সুযোগ পেয়ে। আহ, যদি হায়ার এডুকেশনের কথা বলি, আমার মনে হয় আমাদের দেশ থেকে কয়েক স্ট্রিমের বা কয়েক ধরনের মানুষ আমার মনে হয় তারা উচ্চশিক্ষার জন্য যায়। তো এক স্ট্রিম আছে যারা নর্থ আমেরিকাতে যেতে পছন্দ করে, আর একটা স্ট্রিম দেখবেন যে যারা ইউরোপের দিকে যেতে পছন্দ করে, আর আরেকটা হচ্ছে যারা এশিয়ান কান্ট্রি গুলোতে, যেমন মালয়েশিয়াতে বলেন, চায়নাতে বলেন। এটার অনেকগুলো কারণ আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যারা অনেকে যে রিকোয়ারমেন্টস গুলো অনেক সময় কোথায় যাব হায়ার স্টাডি করতে, সেটার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলোর দিকে তাকিয়ে অনেকে ডিসিশন গুলো নেয়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যারা হয়তো জিআরই, জিম্যাট বা অন্য স্যাট, যে এসএটি বা যেইগুলো প্রয়োজন হয় নর্থ আমেরিকাতে, তো অনেকে এগুলো করতে ইচ্ছুক না বা সময় হয়তো পারমিট করে না। বা অনেক অনেক সময় যদি কেউ সেলফ ফাইন্যান্সিং এ পড়তে চায়, তো সেক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। আমার যতটুকু আমার ধারণা বা বিশ্বাস। তো সেই ক্ষেত্রে অনেকেই ওই নর্থ আমেরিকা যেতে পারে না। আমার মনে হয় সেম গোজ ফর ইউরোপ। তো সেই জায়গা থেকে যারা একটা ফ্লো, বেশ ভালো একটা ফ্লো আসে মালয়েশিয়াতে যারা পড়াশোনা করতে। কিন্তু এখানে একটু আপনাকে একটু ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে মালয়েশিয়াতে যারা পড়তে আসে, একেবারে পড়ার জন্য আসে, সেই সংখ্যাটা যে খুব বেশি তা না। তবে রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে সেই সংখ্যাটা খুব বেড়েছে। একটা সময় ছিল আসলেই ঠিক অনেক ইউনিভার্সিটি কলেজ ছিল বা খুবই কলেজ, অনেকগুলো কলেজ ছিল। তো সেখানে অনেকে আসতো ঠিক পড়াশোনার জন্য না। হ্যাঁ, কাজ করতো বা অনেক সময় তো কাজের ভিসাগুলো বন্ধ ছিল বলে তারা এই সমস্ত কলেজগুলোতে ভর্তি হয়ে জাস্ট আসতো স্টুডেন্ট ভিসায়, কিন্তু আসলে পড়াশোনার ঠিক ঐরকম তাদের উদ্দেশ্য ছিল না বা থাকতো না। কিন্তু এখন যে স্ট্রিমটা আমি দেখছি, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বিশাল একটা অংশ বা একটা হিউজ একটা ফ্লো আমরা মালয়েশিয়াতে দেখতে পাচ্ছি। তার কয়েকটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়। একটা হচ্ছে এখানে আপনার আ জিআরই বা জিম্যাট এরকম কিছু লাগে না ভর্তির জন্য, বা এসএটি এগুলো লাগে না। আর আ বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বা ইউনিভার্সিটি কলেজে আপনার আইএলটিএস ও ইভেন লাগে না। মানে এখানে এসে ইংলিশ কিছু কোর্স করে একটা সময় এসে হয়তো এটাকে আপনার ওই বেসিক ফাউন্ডেশন কোর্স বলে। তো ফাউন্ডেশন কোর্স করার পরে তারা হয়তো তাদের প্রোগ্রামে ঢুকে যেতে পারে। সেটা বিবিএ হোক বা আ অথবা তারা মাস্টার্স বা পিএইচডি করার জন্য। এরকম। তো এখানে হয় কি, একটু খুব দ্রুত চলে আসা যায়। মানে আমি যেটা আমার কাছে মনে হয়েছে, খুব দ্রুত চলে আসা যায়। সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে অনেকে সেলফ ফাইন্যান্সিং এ পড়তে পারে। আপনি যদি বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করেন, আমি বলব এখানে আ অনেক বিশ্ববিদ্যালয় আছে। যেমন আমি আ আ সে ফর এক্সাম্পল কয়েকটা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিই। যেমন ইউনিভার্সিটি মালায়াতে যদি আপনি বিবিএ করতে চান, তো এখানে টিউশন ফি হচ্ছে 65,000 রিঙ্গিতের মতো। যেটা হয়তো আপনার ১২ লাখ টাকার মতো বাংলাদেশের টাকা।
10-12 লাখ টাকার মতো, 12 লাখ টাকার মতো টিউশন ফি। আর ইঞ্জিনিয়ারিং হয়তো আরেকটু বেশি, হয়তো 15-20 লাখ টাকার মতো। তো এটা, আর আপনার লিভিং কস্টটা খুবই কম। লিভিং কস্টটা আপনার অলমোস্ট আপনার ঢাকার সাথে মেলানো যাবে, মানে একই রকম। আপনি একটা ছেলে 500 রিঙ্গিতে যদি কেউ নরমাল ভাবে থাকে, বন্ধুদের সাথে শেয়ার করে থাকে, তাহলে ঘর ভাড়া হয়তো 100 থেকে 200 রিঙ্গিত বা 300 রিঙ্গিত বা 400 রিঙ্গিত, এরকম একটা রেঞ্জে শেয়ার করে থাকতে পারে। আর খাওয়া দাওয়া হয়তো আরো 200-300 রিঙ্গিত যদি তারা নিজেরা রান্না করে খায়। তো আপনি দেখেন 10-12 হাজার টাকা মাসে একটা ছেলে, বা 15 হাজার টাকা একটা ছেলে বেশ ভালোভাবে চলতে পারে, বা একজন স্টুডেন্ট চলতে পারে। অনেকে ফ্যামিলি নিয়ে 20,000 টাকা দিয়েও চলে। আমি কিছু ফ্যামিলিকে চিনি যারা হাসব্যান্ড ওয়াইফ পিএইচডি করছে, তারা ওইরকম 15-20 হাজার টাকা দিয়েও চলছে। তো আমার মনে হয় এই যে কস্টের কথাটা চিন্তা করে, সেলফ ফাইন্যান্সিং এর কথা চিন্তা করে, এবং খুব কাছাকাছি, মালয়েশিয়া থেকে বাংলাদেশটা খুব কাছাকাছি, অনেকে খুব দ্রুত অনেক দূরের দেশে যেতে চায় না হয়তো, ফ্যামিলির কারণে। অনেকে হয়তো এক ফ্যামিলিতে মাত্র হয়তো সে একাই, বাবা মার একা সন্তান। তো বাবা মা চায় যে এমন একটা জায়গাতে আমার সন্তানটা যাক যেখান থেকে তারাও আসতে পারবে, এবং আসাটাও বেশ সহজ। তো সেটাও আরেকটা কারণ হতে পারে। আর হচ্ছে আপনার অ্যাডমিশন প্রসিডিউরটা বেশ ইজি। আপনি অ্যাডমিশন পাওয়াটা কঠিন না। হ্যাঁ, বিশেষ করে যদি কেউ ফান্ডিং না চায়, তার জন্য তো একেবারেই সহজ আমি বলব। আর অনেকেই তুলনা করে যদি বাংলাদেশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়া থেকে সেখানে হয়তো 5-7 লাখ টাকা খরচ হচ্ছে, বা ভালো ইউনিভার্সিটি নর্থ সাউথ বলেন, ব্র্যাকে বলেন, হয়তো আরো বেশি খরচ হচ্ছে। সেই একই টাকা দিয়ে হয়তো মালয়েশিয়াতে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে পারছেন। আর রিসেন্টলি যে কারণটা আমি দেখছি সেটা হচ্ছে মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আপনার কিউএস বা টাইমসে তারা র‍্যাংকিং এ বেশ ভালো করছে। সেটাও হয়তো একটা কারণ হতে পারে। আর মানুষের ভিতরে বোধহয় একটা পরিবর্তন এসেছে। পরিবর্তনটা বলতে কি, আমাদের একটা বেশ ধ্যান ধারণা ছিল, আজ থেকে 10 বছর আগে বলতে পারেন, যে ইউরোপ আমেরিকাতে থেকে পড়ে আসলে আম তো সেটা খুব ভালো একটা ডিগ্রি। এরকম একটা মানে একটা আইডিয়া ছিল। এখন যেমন ইউএসএ তে আপনার ৩,০০০ এর মতো বিশ্ববিদ্যালয়। কানাডাতেও হিউজ। তো এখন ৩,০০০ বিশ্ববিদ্যালয় সবই যে খুবই হাই কোয়ালিটির মানের এমনও নাও হতে পারে। অনেক কলেজ বিশ্ববিদ্যালয় আছে। তো সেই যে এখন মানুষ, আমি দেখলাম যে এই যে র‍্যাংকিং বিষয়টা সোশ্যাল মিডিয়া বলেন, বা বিভিন্ন অনলাইনের নিউজের মাধ্যমে হলেও, বা গ্লোবালাইজেশন এর ইফেক্ট এ বলতে পারেন, যে র‍্যাংকিং বিষয়টা মানুষের কাছে মোটামুটি একটু পরিচিত জিনিস হয়ে গেছে। বা মানুষ একটু দেখতে পারে যে আসলে এই বিষয়টা কেমন। তো সেক্ষেত্রে ওই র‍্যাংকিংটা যখন চেক করে, তখন দেখা যায় ওই একই র‍্যাংকের একটা বিশ্ববিদ্যালয় আমি যদি মালয়েশিয়াতে পড়তে পারি কম খরচে বা সেলফ ফাইন্যান্সিং এ, তাহলে খারাপ কি? এবার আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন সিঙ্গাপুরের কথা বলি। সিঙ্গাপুরে এনইউএস বা এনটিইউ, তার হচ্ছে একটা 11 আর একটা হচ্ছে 15 বা 13 এরকম র‍্যাংকিং, ওয়ার্ল্ড র‍্যাংকিং। তবে সেক্ষেত্রে হয়তো যারা এই একাডেমিক লাইনে যেতে চায়, বা মাস্টার্স পিএইচডি করে হয়তো পরবর্তীতে পড়াতে চায় বিশ্ববিদ্যালয়গুলোতে, আমার মনে হয় তাদের কাছে এই র‍্যাংকিং গুলো ইম্পোর্টেন্ট। বা তারা যেখানে চাকরি করতে চাইবে, বা যারা এমপ্লয়ার, যদি এমপ্লয় ইউনিভার্সিটি হয়, তারা, আমার বিশ্বাস তারা এই জিনিসগুলো দেখবে যে তুমি আমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছো, নট কোন কান্ট্রি থেকে। হ্যাঁ, আমার মনে হয় এই ট্রেন্ডটা শুরু হচ্ছে। যদিও 100% হয়নি। আমার দেশে এখনো ওই বা শুধু আমার দেশে নাই, সাবকন্টিনেন্টাল কান্ট্রি গুলোতে হয়তো এখনো আছে যে তুমি কোথা থেকে পড়েছো, কোন দেশ থেকে। বাট আমার মনে হয় একটা সময় কিছুটা হলেও আমরা ওই ট্রেন্ডে চলে যাচ্ছি যে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়েছো, ওই ইউনিভার্সিটিটা কেমন র‍্যাংকিং এ। তো আমার মনে হয় সব সার্বিক জিনিসগুলো মিলিয়ে একটা হচ্ছে কস্ট এফিশিয়েন্সি, ভর্তি হওয়াটা বেশ একটু ইজি প্রসেস। জিম্যাট, জিআরই এগুলো লাগে না। আর র‍্যাংকিং এও তারা ভালো করছে। আর অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। ফ্যামিলি থেকে খুব কাছাকাছি, ফ্যামিলিরা অনেক আসতে পারে। আর আরেকটা বিষয় এড হয়েছে, সেটা হচ্ছে অনেক বাংলাদেশী এখন মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে। সেকেন্ড হোম, অনেক ফ্যামিলি সেকেন্ড হোম আছে। তো এরা করে কি, শুধুমাত্র যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যে এই কারণে আসে তাও নয়। এরা ইভেন তাদের বাচ্চাদেরকে স্কুলেও ভর্তি করাচ্ছে এখানে। অনেকেই সেকেন্ড হোম করেছে এখানে। তো আসলে এই সেকেন্ড হোম করা যাচ্ছে, বা তারা থাকতে পারছে, এবং এই কস্টটা খুব রিজনেবল, অ্যাফোর্ডেবল। তো আমার মনে হয় এই কারণগুলোতেই হয়তো আসছে। এবং আপনি যদি বলেন যে আ ইউনিভার্সিটির অপরচুনিটিস গুলো, যেমন এখানে 20 টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এখন 20 টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেখানে 5 টা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি। যেগুলো র‍্যাংকিং ও বেশ ভালো করছে। 5 টা রিসার্চ ইউনিভার্সিটি আছে। এছাড়াও কম্প্রিহেন্সিভ বিশ্ববিদ্যালয় আছে 11 টা। যেখানে সবকিছু মিলায়ে ওটা টিচিং এবং রিসার্চ ২ টা মিলায়ে হয়। হ্যাঁ? কম্প্রিহেন্সিভ একটা ইউনিভার্সিটি। আর ৪ টা হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি। যেমন আমাদের ওই যে রুয়েট, টুয়েট, বুয়েট যেরকম আছে, ওরকম কিছু টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেখানে অনেক টেকনিক্যাল কোর্স গুলো করানো হয়। এইটা। আর যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয় দেখেন, সেটা হচ্ছে আপনার ৪৭ টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, মানে ফুললি, যারা ফুল ফ্লেজ বিশ্ববিদ্যালয়। হ্যাঁ? আর এছাড়াও আরো ৩৪ টা আছে ইউনিভার্সিটি কলেজ। হ্যাঁ?
এটা একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় যেহেতু অনেক ইনস্টিটিউশন এখানে এবং তারা সবাই বেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ওয়েলকাম করছে বা হ্যাঁ, তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলোকে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। জি, অন্যতম একটা রিজন হতে পারে র‍্যাংকিং এ যাওয়ার। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়ায় যেহেতু র‍্যাংকিং এর ব্যাপারে বেশ কনসার্ন। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইভেন প্রাইভেটরাও বিশ্ববিদ্যালয়গুলো বেশ র‍্যাংকিং এর ব্যাপারে কনসার্ন। এখন র‍্যাংকিং এর একটা এলিমেন্ট হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টাফ বা স্টুডেন্ট কেমন আছে। তো সেটাও ডাইভার্সিটি। তাদেরকে মোটিভেট করে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আমরা একটু অ্যাকোমোডেট করি বা তাদেরকে নিয়ে আসা যায় কিনা, কিভাবে নিয়ে আসা যায়। আর মানি তো অবশ্যই একটা ফ্যাক্টর। বিশেষ করে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের তো রেভিনিউ জেনারেট করতে হয়। তো তারা রাইট, সেক্ষেত্রে যদি প্রচুর স্টুডেন্ট পায়, তো সেটা তাদের জন্য ভালো। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে মালয়েশিয়াতে অনেক ফরেন ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে। ওকে, আপাতত ১১ টা বিশ্ববিদ্যালয় বলতে পারেন। ওকে, নটিংহাম বলেন, মোনাশ বলেন, তারপরে কার্টিন বলেন, এরকম অনেক মানে এরকম অনেক বিশ্ববিদ্যালয় আমি রিডিং আছে, হ্যাঁ? রিডিং আছে, তারপর হ্যারিয়েট ওয়ার্ড আছে। তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় যারা হয়তো খুব ভালো র‍্যাংকিং এ অস্ট্রেলিয়াতে মোনাশ তো টপ ক্লাস ইউনিভার্সিটি, হ্যাঁ, নটিংহাম ইউকে তে ভালো করছে। তো এরকম অনেক ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার ইউনিভার্সিটি গুলো তারা এখানে ক্যাম্পাস করেছে। হ্যাঁ? এবং তারা কিন্তু ওই মানে মা মাদার কান্ট্রির বা ওই আদলেই তারা চালায়। হ্যাঁ? যেমন নটিংহাম তারা কিন্তু ওই সিলেবাসে চালায়। ইউকে এর যে স্টাইলে চলে ওইভাবেই তারা চালায়। ইভেন ইউনিভার্সিটি ওই যে আপনার চায়না থেকে একটা ইউনিভার্সিটি আছে যে জিয়াংমাই ইউনিভার্সিটি। তো ওই ইউনিভার্সিটিটা কিন্তু র‍্যাংকিং এ খুবই ভালো। তো ওরা এখানে নতুন ক্যাম্পাস খুলেছে। হ্যাঁ, এটা হচ্ছে জিয়ামেন ইউনিভার্সিটি। তো ওরা বেশ কিছু সুযোগ সুবিধাও দিচ্ছে বা আ নতুন স্টুডেন্টদের জন্য বেশ ফ্যাসিলিটিও আছে বা ল্যাব আছে। তো আমার মনে হয় এই সার্বিক অবস্থাটা মিলিয়ে যেহেতু একটা পড়াশোনার এনভায়রনমেন্ট আছে এবং বিষয়টা একটু আমি বলব কস্ট এর দিকে তাকিয়ে অনেকে হয়তো আসতে চায়। এবং এই কারণে আমার মনে হয় এই কিছু কারণে হয়তো বেশ ফ্লোটা বেড়েছে ইদানিংকালে। বিশেষ করে আপনি যেখানে 2000 আ আমি বলব যে 15 অনওয়ার্ড আপনার এই জিনিসগুলো ফ্লোটা আরো বেশি বেড়েছে। আচ্ছা, মানে রিয়েল স্টুডেন্ট যারা পড়তে আসে তাদের ফ্লোটা বেড়েছে। আর যারা কাজ করতে আসতো কলেজে ছাত্র হিসেবে তাদের ফ্লোটা কমেছে। কারণ এখানে সরকার কিছুটা হলেও বুঝেছে বা তারা একটু স্ট্রং ভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করছে। তো এই ক্ষেত্রে তাদের ওই অনেকে যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স করতে আসতো এখানে হুম, এবং বা সেই জন্য ভর্তি হতো। ভর্তি হয়ে তারা ফুল টাইম কাজ করত। তো এইগুলো কিছুটা বন্ধ হয়েছে বা বন্ধ হচ্ছে বা আরো হবে। সরকার এগুলোর একটা পদক্ষেপ নিচ্ছে যাতে করে তারা আপনার একটা কোয়ালিটি এডুকেশন এর দিকে যায়। হ্যাঁ? তো আমার মনে হয় এই কারণগুলোতেই মেইনলি হয়তো আমাদের অনেক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে। হ্যাঁ? আর রাইট, কিছু স্কলারশিপ ছিল। আরেকটা বিষয় হচ্ছে একটু যদি দেখা যায় আ লাস্ট আ কয়েক বছরে একটা স্কলারশিপ ছিল সেটা হচ্ছে খাজানা স্কলারশিপ। এক্সাক্টলি, এই খাজানা স্কলারশিপটা হলো কি ওই আন্ডার গ্র্যাজুয়েট যারা করতে আসে তাদেরকেও দেয়া হতো। মাস্টার্স এবং পিএইচডি দের জন্যকেও দেয়া হতো। কিন্তু আনফরচুনেটলি লাস্ট ইয়ার থেকে আমরা এটা দেখছি না। এই ফ্লোটা দেখতেছি না বা অনেকেই বলছে এটা বন্ধ হয়ে গেছে। আসলে ইনফরমেশনটা একেবারে ক্লিয়ার না। তো হয়তো কোনো কারণে ফ্রিজ করা আছে এমন হতে পারে। কারণ খাজানা হচ্ছে মালয়েশিয়ার একটা জিএলসি গভর্নমেন্ট লিঙ্ক কোম্পানি। হ্যাঁ? তো এরা মেইনলি প্রোভাইড করে। তো যেহেতু মালয়েশিয়ার ইকোনমি খুব ভালো করছে না বা তারা একটু রিসেশন এ আছে এরকম একটা বলা যেতে পারে। তো সেই কারণে হয়তো হতে পারে যে কিছুদিনের জন্য তারা হয়তো এই বিষয়টাকে আ মানে হল্ড করে রাখছে বা ফ্রিজ করে রাখছে। হয়তো তারা আরো ওপেন করতে পারে। তো ওই একটা স্কলারশিপ ছিল যেখানে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আমরা দেখেছি। বা অনেক বিশ্ববিদ্যালয় থেকে আ অনেক শিক্ষকরা এখানে পিএইচডি করতে আসেন খাজানা স্কলারশিপে। কারণ বেশ ওই আপনার অ্যালাওয়েন্স টা বেশ হ্যান্ডসাম ছিল। 3000 অ্যাবভ ছিল। বা ওইরকম অথবা 2008 এরকম ছিল। নট ব্যাড। এটা ছাড়াও আরেকটা ছিল হচ্ছে যেমন ইউনিভার্সিটি ওয়াইজ কিছু ছিল যেমন ইউনিভার্সিটি মালায়ার স্কলারশিপ হলো ব্রাইট স্পার্ক নামে একটা স্কলারশিপ ছিল। ওটা ৩৫০০ রিঙ্গিত দিত। মানে বাংলাদেশ টাকা প্রায় ৭০,০০০ টাকা প্রতি মাসে শুধু পকেট মানি দেয়া হতো। তো ওয়াও! এইগুলো ছিল। এটা কিন্তু আপাতত ফ্রিজ আছে। এটা আপাতত ফ্রিজ আছে। ওটা দেয়া হচ্ছে না। আমার মনে হয় ওই যে অর্থনৈতিক কারণটা একটা ব্যাপার হতে পারে। এছাড়াও আরেকটা স্কলারশিপ ছিল এমআইএস, হ্যাঁ? মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে জন্য স্কলারশিপ। ওই এমআইএস স্কলারশিপটা আসলে ওপেন ছিল সবার জন্য। কিন্তু আনফরচুনেটলি আমি জানি না কেন 2020 তে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা শুধুমাত্র আসিয়ান যে কান্ট্রি গুলো আছে, আসিয়ান যারা এদের জন্য এবং মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি যেমন মরক্কো, প্যালেস্টাইন এবং কিছু স্পেসিফিক কান্ট্রি ওদের জন্য শুধুমাত্র ওপেন করা হয়েছে। হয়তো আমি এখানে আবারও বলব হয়তো অর্থনৈতিক যে বা ইকোনমিক যে ডাউন টার্ন মালয়েশিয়াতে চলছে বোধহয় সেই কারণে এরা হয়তো এফোর্ড করতে পারছে না। বাট আমার বিশ্বাস তাদেরকে অবশ্যই স্কলারশিপ দিতে হবে। আ ফরেন স্টুডেন্টকে ভালো স্টুডেন্টকে আনতে হলে।
তাহলে বাংলাদেশ থেকে যারা আসে বা আমাদের বুয়েটের অনেক ভাইরা আমাদের ইউনিভার্সিটি মালায়াতে বলেন বা আইআইইউএম বলেন বা ইউপিএম, ইউকেএম, ইউটিএম, ইউএসএম সব রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে বেশ অনেক সংখ্যক এই সমস্ত ভাইরা আসেন এবং তারা কিন্তু এই ফান্ডিং গুলো পেতেন বা আসতেন একসময়। তো আমার মনে হয় এটাও একটা কারণ ছিল যে একটা ফ্লো ছিল। বাট হঠাৎ করে মানে ঠিক 2019 এর শেষের দিকে থেকে আ এই স্কলারশিপ গুলো আমরা দেখছি না, কাউকে আসতে দেখছি না। তো মনে হচ্ছে এটা ফ্রিজ করা হয়েছে। এইটা। আর আরেকটা যেটা একটু ফ্লো কম হয়েছে, আরেকটা রিজন হচ্ছে টিউশন ফি গুলো বাড়ানো হয়েছে। ওকে। যেমন আমি যখন অনার্স করেছি, আমি যখন ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে অনার্স করেছি, আমার মনে আছে সেটা হচ্ছে 45,000 বা ওইরকম একটা রিঙ্গিতের একটা ইয়ে ছিল। 45,000 রিঙ্গিত। যেটা হয়তো ৳৮ লাখ টাকার মতো ছিল বা ৮ ৳৮.৫ লাখ টাকা শুধু টিউশন ফি। খাওয়া-দাওয়া খরচও ছিল কম ছিল, হোস্টেল ফিও কম ছিল। তো সেটা এখন আপনি যদি দেখেন হয়তো 70-80 পর্যন্ত হয়ে গেছে টিউশন ফি ওইটাই। 78,000 হয়ে গেছে। অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেটা 60,000 ছিল সেটা এখন 124,000। তো বোধহয় হয়তোবা ডিমান্ড সাপ্লাই এর যে ব্যাপারটা আমার মনে হয় ওখানে থেকে হয়তো প্রাইসটা বাড়ছে বা কস্টটা বাড়ছে। আমার কাছে মনে হয় যেহেতু তারা একটা দেখছে যে একটা ডিমান্ড রয়েছে বাংলাদেশ থেকে বা এই বিভিন্ন কন্টিনেন্ট এই মানে আমাদের এশিয়ার বিভিন্ন দেশগুলো থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আ এখানে মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এই বেশ কিছু কান্ট্রি আছে। তো এই সমস্ত জায়গায় দেখেন ঐরকম বিশেষ করে র‍্যাংকিং এর কথা চিন্তা করে অনেকেই চিন্তা করছে যে মালয়েশিয়াতেই করে আসি। তো যার কারণে একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। তো আমার মনে হয় ডিমান্ড ক্রিয়েট এর কারণেই এরা হয়তো ওই প্রিভিলেজটা পেয়েছে টিউশন ফিটা বাড়ানোর। তো রাইট। সেটার কারণে হয়তো একটা সময় আমার মনে হয় এই ফ্লোটা হয়তো কমে যেতে পারে। তারপরেও যদি আপনি বলেন, আমি বলব তারপরেও ৳১২ লাখ কিংবা এরকম একটা অনার্স করার জন্য বা ৳১৫ লাখ ইঞ্জিনিয়ারিং অনার্স করার জন্য যেটা হয়তো অনেক দেশেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ হয়ে যায়। আর যদি আপনি অস্ট্রেলিয়া বা আমেরিকাতে বা ইউরোপের কোন কান্ট্রিতে বলেন সেলফ ফাইন্যান্সিং এ আমার এটা চিন্তাই করা যায় না। মানে এটা হিউজ। ওটা হয়তো প্রতি বছরেই লাগবে আপনার ৫০-৬০ ৳১০-১২ লাখ হয়তো প্রতি সেমেস্টারে লাগতে পারে অথবা প্রতি ইয়ারে লাগতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কস্ট চিন্তা করে, র‍্যাংকিং চিন্তা করে, কাছাকাছি দূরত্বটা চিন্তা করে বা আর অনেকেই আসে। আর আরেকটা হতে পারে লাস্ট যে রিজন সেটা আমার কাছে মনে হয়, এটা একটা মুসলিম কান্ট্রি। তো এখানে হয় কি খাবারের ব্যাপারগুলো, হ্যাঁ? খাবারের ব্যাপারগুলো একেবারেই হালাল খাবার চোখ বুজে পাওয়া যায়। যেকোনো জায়গায় পাওয়া যায়। আর মালয়েশিয়াটা বেসিক্যালি ৩ টা রেস আছে। মালয়, চাইনিজ এবং ইন্ডিয়ান। ইন্ডিয়ান যারা তারা বেসিক্যালি ইন্ডিয়া থেকে আসছে। মানে ইন্ডিয়াতে একসময় ওদের অরিজিন ইন্ডিয়া থেকে। তো ওদের খাবারগুলো খুব ক্লোজ আমাদের সাথে। রাইট। তো আপনি মালয়েশিয়ান খাবার বা ইন্ডিয়ান খাবার, চাইনিজ খাবারটা হয়তো একটু আমার থেকে আলাদা। কিন্তু এই ২ টা খাবার খুব ক্লোজ। তো হয় কি খুব চোখ বুজে খাওয়া যায়। আপনি যদি রান্না নাও করেন বাহিরে, আমার বাসায় যদি রান্না নাও করেন আপনি বাহিরে খেয়েও চলতে পারবেন। এরকম। আর কস্টটাও অতটা মানে অত এক্সপেনসিভ না। হ্যাঁ? প্লাস যদি বলেন যে যারা রিলি মোটিভেটেড হয়তো মনে করেন যে আমি ভাবছি যে একটা মুসলিম কান্ট্রি তে গেলে আমি হয়তো পর্দা করতে পারবো বা আমি আমার মেয়েটা একটু সেফ থাকতে পারবে বা সে সেফ ভাবে চলতে পারবে বা হয়তো আরো কিছু কনসার্ন থাকে যারা অনার্স করতে আসে। আমরা তো খুব ইয়াং বয়সে অনার্স করতে এসেছি। তো এই হুম। বয়সটা কিন্তু একটু বাবা-মার জন্য কনসার্ন, আমাদের জন্যও কিন্তু খারাপ পথে চলে যাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট না। হ্যাঁ? তো হয় কি মালয়েশিয়াতে আসলে সেই জিনিসটা একটু মুসলিম কান্ট্রি হওয়ার কারণে অনেক দিক থেকেই কিছু রেস্ট্রিকশন আছে বা কিছু জিনিস আপনারা দেখেন বা নামাজ পড়া বলেন বা অন্য যে জিনিসগুলো রিলিজিয়াস এক্টিভিটিস গুলো সেগুলো আপনি খুব ভালোভাবে করতে পারেন। তো এই কারণেও আমি দেখেছি অনেক বাবা-মাকে বিশাল একটা অংশ আ আছেন যারা তাদের সন্তানদেরকে মালয়েশিয়াতে পাঠাতে পছন্দ করেন। ওকে, চমৎকার। আর আমি আপনার সাথে জাস্ট একটু এড করি স্কলারশিপের ব্যাপারে। খাজান হ্যাঁ, স্কলারশিপ আসলে হ্যাঁ। ইউনিসেফের থেকে প্রসেস করতো এবং আমি ইউনিসেফে ছিলাম প্রায় ২ বছরের আচ্ছা, মতো। এবং আচ্ছা, আচ্ছা। লাস্ট ২ ইয়ার্স এ আমি সরাসরি প্রসেসিং এর সাথে যুক্ত ছিলাম। তো আসলে হঠাৎ করেই লাইক এটা অফ করে দেয়া হয়েছে এবং আচ্ছা, আরেকটা হ্যাঁ, রিজন হ্যাঁ। হতে পারে যে 2019 এর পর থেকে আমি আরো ২-১ টা স্কলারশিপের খোঁজ পেয়েছি। যেমন একটা হচ্ছে বেলজিয়ামে ছিল। সো আচ্ছা, আমি খোঁজ নিয়ে জানলাম যে ওরা বাংলাদেশ যখন জানালো যে এলডিসি গ্র্যাজুয়েশন করে ফেলেছে। এখন আচ্ছা, ডেভেলপমেন্ট আচ্ছা। করছি। সাথে কিছু স্কলারশিপ অফ করে দিয়েছে যে আমরা যে কোটা থেকে বের হয়ে গেছি। লাইক থাকে না আ যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য কিছু কোটা ইয়েস। থাকে। সো আচ্ছা, দ্যাটস আচ্ছা। দ্যা রিজন যে হইতে পারে হচ্ছে আমরা আসলে আমরা এখন একটু রাইট, ডেভেলপিং রাইট। মাইট বি দ্যাট ওয়ান। এটা হইতে পারে রিজন। যেটা আমি জানলাম যে আরো ২ একটা স্কলারশিপ ছিল অফ হয়ে গিয়েছে। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ, জাস্ট হ্যাঁ। রিলেট করলাম। হতে পারে নাও হতে পারে। I don't know. তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওর রিজন হতে পারে। হ্যাঁ, আমিও সেটাই মনে করি। বাট আমি একেবারে ফার্ম না এই ব্যাপারে যে এটা এই কারণেই বন্ধ হয়েছে বা আসলেই বন্ধ হয়েছে কিনা। কারণ এটা আমার কাছে মনে হয় যেন ফ্রিজ করে রাখা হয়েছে। হয়তো এক্সাক্ট তারা রিওপেন করবে। যেমন আমি আপনাকে একটা ছোট ইনফরমেশন দিই যে ইউনিভার্সিটি কাবাংসা মালয়েশিয়া ইউকেএম।
ইউকেএম। ইউকেএম কিন্তু একটা স্কলারশিপ ওপেন করেছে তারা নতুন করে একেবারে রিসেন্টলি লাস্ট 1 উইকে। তো ওকে। এটা হচ্ছে ওই যে যারা ব্রাইট স্টুডেন্ট, ব্রাইট মাইন্ড তাদেরকে নিয়ে এসে মাস্টার্স পিএইচডি এর জন্য তারা স্কলারশিপ দিচ্ছে। এই একই আদলে কিন্তু আপনার ইউনিভার্সিটি মালা একসময় দিত। রাইট। আমাকে একটু স্টোরিটা বলে আপনি বোধহয় আমার মনে হয় অনেকের জন্য সুবিধা হবে। শিওর, সেটা শিওর। হচ্ছে ইউনিভার্সিটি কাবাংসামা ইউকেএম এর যে এখন ভাইস চ্যান্সেলর সে উনি উনি ইউনিভার্সিটি মালায়ার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ছিলেন। ওকে। তো ইউনিভার্সিটি মালায় যখন র‍্যাংকিং এ যাওয়ার জন্য কোয়ালিটি প্লাস কিছু স্ট্র্যাটেজি প্রয়োজন হয়। অন্যতম একটা স্ট্র্যাটেজি ছিল ব্রাইট স্পার্ক। তারা এই যে টাকা দিয়ে মানে 3500 টাকা তারা পিএইচডি স্টুডেন্টকে দিত। তাদের কিছু পাবলিকেশন রিকোয়ারমেন্ট ছিল। হ্যাঁ, কিছু পাবলিকেশন রিকোয়ারমেন্ট ছিল। এবং তারা একটা হিউজ একটা ফ্লো ওই সময় পেয়ে যায়। খুব ভালো মানের কিছু স্টুডেন্ট যেমন পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে অনেক ভালো, ভালো স্টুডেন্ট তারা এসেছিল। মানে ওই স্কলারশিপের আন্ডারে তারা নিয়ে আসতে পারছিল। এবং এরা কিন্তু অনেক রিসার্চ এর ক্ষেত্রে, রিসার্চ আউটপুট এর ক্ষেত্রে বা পাবলিকেশন এর ক্ষেত্রে একটা আমি বলব যে একটা নতুন ফ্লো বা নতুন ব্লাড এড করেছিল ইউনিভার্সিটি মালায়াতে। নতুন একটা ফ্লো যেমন এসএসসিআই মানে ইনডেক্সের জার্নাল গুলো বা এই যে একটা কনসেপ্ট গুলো নতুন আসছিল তাতে করে হয়েছে কি ইউনিভার্সিটি মালার একটা অল টুগেদার একটা পরিবর্তন এসে গেছে। তা আমার কেন জানি মনে হচ্ছে ইউকেএম এও যেহেতু উনি ইউনিভার্সিটি মালার ডিন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ডিন ছিল, উনি এখন ইউকেএম এর দায়িত্ব পেয়েছেন ভাইস চ্যান্সেলর হিসেবে। আমার মনে হয় ওরকম একটা মডেল উনি দাঁড় করাতে চাচ্ছেন যে ইউকেএম কেও এই গতিতে নিয়ে আসার জন্য। হয়তো রাইট। ইউএম একটু বেশি গতিতে র‍্যাংকিং এ যাচ্ছে। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি গুলোও খুব ভালো করছে। ইউটিএম বলেন, ইউকেএম বলেন, ইউপিএম বলেন তারা খুব ভালো করছে। তো আমার বিশ্বাস আ সবাই হয়তো একটা বা সবাই হয়তো মানে এক করে হয়তো একই স্ট্র্যাটেজি দিকে যাবে এবং গভর্নমেন্ট এই দিক থেকে খুব সাপোর্টিভ। আপনার গভর্নমেন্ট চেষ্টা করে যে ইউনিভার্সিটি গুলো একটা করে একটু বেশি ফান্ডিং দিয়ে তাদেরকে যাতে করে তারা ইউনিভার্সিটির র‍্যাংকিং এ আসতে পারে। যেটা হয়তো তাদের এডুকেশনটা সেল করতে সুবিধা হবে। রাইট। আপনি এডুকেশন যদি হাব হতে চান, ডেফিনিটলি আপনাকে তো কোয়ালিটি দিতে হবে। আদারওয়াইজ মানুষ কেন আসবে, তাই না? কেন আমরা আসছি? এত টাকা খরচ করে বা অনেকে কেন আসছে? তো মালয়েশিয়া সামহাউ আমি দেখলাম এই আসিয়ান বা এশিয়ান বিভিন্ন রিজনের চায়না থেকে প্রচুর ফ্লো, হিউজ। চায়নাতে কিন্তু অনেক ইউনিভার্সিটি, অনেক ভালো, ভালো ইউনিভার্সিটি আছে। হংকং থেকে বা অন্যান্য দেশ থেকে, তাইওয়ান থেকে প্রচুর স্টুডেন্ট মালয়েশিয়ার দিকে। এখন যে বললাম যে কস্ট এর একটা ব্যাপার আছে। আর তারা সামহাউ দেখছে যে র‍্যাংকিং ডাজ ম্যাটার। তো এই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে হয়তো আরো কিছু বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার আরো কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রিসার্চ ইউনিভার্সিটি গুলো, তারা হয়তো এরকম কোন ইউনিভার্সিটি ওয়াইজ স্কলারশিপ ব্যবস্থা করবে। ওকে। কিন্তু এটা ছাড়া হ্যাঁ, চমৎকার। না, ঠিক আছে। আমরা যদি হচ্ছে এখন একটু ইয়েতে চলে যাই, আমি হচ্ছে এখন কভার করতে চাচ্ছি, আপনি যেহেতু মালয়েশিয়াতে আর কোনো সেশন হবে না, আপনি সেশন এবং আচ্ছা, আপনি আচ্ছা, হচ্ছে আচ্ছা, মালয়েশিয়াতে আন্ডারগ্রেড, মাস্টার্স, পিএইচডি করেছেন। সো আমি রাইট, আমি একটু সুযোগটা নিতে চাই। সেই হিসেবে আমি হচ্ছে এই ৩ টা লেভেলে জাস্ট বেসিক রিকোয়ারমেন্ট, আপনি বলেছেন যে জিএ লাগে না বা কোন হ্যাঁ, জায়গায় আইএলটিএস লাগে না। বাট বেসিক রিকোয়ারমেন্ট ৩ টা লেভেলে কি লাগে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিশন প্রসিডিউরটা কি? লাইক রাইট, কিভাবে হচ্ছে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে বসে সে রাইট, সিঙ্গেল হ্যান্ডেড মানে নিজে বের করে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যান্ড থার্ড রাইট, হচ্ছে স্কলারশিপ আপনি বলেছেন অলরেডি, এরপর যদি কোনো কিছু বলার থাকে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে হাইয়ার স্টাডিজ নিয়ে ৩ টা জিনিস কভার করব। সো একটু যদি ১ম এ রিকোয়ারমেন্টস, আপনি আচ্ছা, রিকমেন্ড বলেন। জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যতটুকু জানি, হ্যাঁ, আমি যতটুকু জানি আমার বেসড অন মাই নলেজ। হুম, তো যদি কেউ আন্ডার গ্র্যাজুয়েট জন্য আসতে চায়, হুম, আন্ডার গ্র্যাজুয়েট যদি কেউ ভর্তি হতে চায়, তাহলে তার যেই জিনিসগুলো লাগে সেটা হচ্ছে তার এসএসসি এবং এইচএসসি বা এ লেভেল, ও লেভেল এই ২ টা ডিগ্রি তার লাগে। এবং এটা মোটামুটি একটা অনেকেই 3.5 বলে বা সিজিপিএ মানে আমাদের 5 এর মধ্যে 3.5 বা এটা হচ্ছে কি মিনিমাম রিকোয়ারমেন্ট। তো যদি আপনার 4 হয়, 4.5 হয় অথবা গোল্ডেন এ প্লাস হয়। এখন যেহেতু গোল্ডেন এ প্লাস এর সংখ্যা বেড়েছে। তো সেই জায়গা থেকে আ এরকম একটা 3.5 অ্যান্ড অ্যাবভ হলে কোথাও না কোথাও তার অ্যাডমিশন হয়ে যায়। আমি যতটুকু দেখেছি, হ্যাঁ? তো হুম, এখানে আপনার যেটা লাগে সেটা হচ্ছে এসএসসি, এইচএসসি র সার্টিফিকেট, আপনার আইএলটিএস স্কোর, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেখানে আইএলটিএস হলে খুব ইজিলি অ্যাডমিশনটা পাওয়া যায়। আইএলটিএস আপনার 6 হলে অ্যাডমিশনটা পাওয়া সহজ হয়ে যায় এবং অনেক বিশ্ববিদ্যালয়ে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও সেখানে হয় কি যদি আইএলটিএস না থাকে তাহলে তারা আসতে পারে। এসে তাদেরকে আ একটা ফাউন্ডেশন কোর্স করতে হয়। ইংলিশের উপরে কোর্স করতে হয়। তো সেই ফাউন্ডেশনটা তারা পাস করলে তখন তারা আ মানে যেটা প্রোগ্রামে যেটার প্রোগ্রামের জন্য আসে, যেমন বিবিএ এর জন্য বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এর যেই ধরনের কোর্সে আসে তারা যেতে পারে। তো বেসিক্যালি আপনার এই ৩ টা রিকোয়ারমেন্ট। আর আমি একটা দেখেছি যে
কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার রিকমেন্ডেশন লেটার চায়। যদি সম্ভব হয় যে ২-১ জন শিক্ষকের, সেটা দেশের থেকে হতে পারে বা এখানে পরিচিত কেউ থাকলে রিকমেন্ডেশন লেটার দিলেও এটা অ্যাডমিশনের জন্য হেল্প হয়। সো বেসিক্যালি এসএসসি, এইচএসসি র রেজাল্ট এবং আইএলটিএস যদি কেউ করে থাকে বা টোফেল করে থাকে বা ইংলিশ মিডিয়াম হলে তার সার্টিফিকেট থাকলে অ্যাডমিশন আমার মনে হয় যে আর কোন তেমন কিছু লাগে না। রিকমেন্ডেশন লেটার আপনি দিতেও পারেন। অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে লাগে না। আর যদি মাস্টার্স এর কথা বলেন, মাস্টার্স বেসিক্যালি আন্ডার গ্র্যাজুয়েট থাকলে আ মাস্টার্স করা যায়। এখন মাস্টার্স ২ ধরনের, একটা হচ্ছে কোর্স বেস মাস্টার্স আর একটা হচ্ছে রিসার্চ বেস মাস্টার। তো যারা রিসার্চ বেস মাস্টার জন্য আসে, তারা অনেক ক্ষেত্রেই আগে থেকে হয়তো কোনো স্যারের সাথে যোগাযোগ করে আসে বা অনেক ক্ষেত্রে প্রপোজাল যদি মাস্টার্স বাই রিসার্চ হয় সেক্ষেত্রে একটা প্রপোজালেরও ব্যাপার আছে। হ্যাঁ? এই। আর তাহার বাইরে যেটা আমি বলব, যদি কেউ এমবিএ করতে আসে, আসলে মালয়েশিয়াতে হয়েছে কি, যেটা আমার কাছে মনে হয় যে মানে এডুকেশনের যে রেঞ্জটা বা কি বলবো, মানে রিকোয়ারমেন্টটা একেবারেই খুব ভ্যারি করে। মনে করেন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের বা কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট গুলো একেবারে মেলানো যায় না। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আপনি যদি ইউনিভার্সিটি মালায়াতে এমবিএ করতে চান, তাহলে সেখানে আপনার ৩ বছরের একটা এক্সপেরিয়েন্স আপনার লাগবে এবং রিলেটেড এক্সপেরিয়েন্স লাগবে এমবিএ করার জন্য ইউনিভার্সিটি মালায়াতে। যদি আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে এমবিএ করানো হয় কিন্তু আপনার ওই জব এক্সপেরিয়েন্স লাগে না। তো এইজন্য আপনি এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তবে যদি কারো জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে খুব ভালো তার জন্য। আমরা যেকোনো বিশ্ববিদ্যালয়ে সে অ্যাডমিশনের জন্য আ আমা মানে আমার মনে হয় সে এলিজিবল। আর পিএইচডির জন্য যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে আপনার অনার্স মাস্টার্স রেজাল্ট। সেটা 3.5 অ্যাবভ হলেই হয় বা 3 পয়েন্ট হলেও হয়। আমি যেটা যতটুকু দেখেছি 3 পয়েন্ট অ্যাবভ হলে মাস্টার্সে বা অনার্সের রেজাল্ট যদি 3 পয়েন্ট অ্যাবভ হয় দুটাতেই, তাহলে তার জন্য পিএইচডি পেতে মানে পিএইচডি অ্যাডমিশনের সুবিধা হয়। একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল। তো সেই রিসার্চ প্রপোজালটা আপনি দেখবেন যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিছু গাইডলাইনস থাকে বা কিছু স্যাম্পল দেয়া থাকে বা কি জিনিস থাকতে হবে। এটা খুব শর্ট একটা ব্রিফ প্রপোজাল। তো এইজন্য অ্যাডমিশনের জন্য আপনার খুব খুব যে বিশাল আকারে একটা মানে খুব ভালো একটা প্রপোজাল হতে হবে এমন না। মোটামুটি একটা প্রপোজাল যেটা আপনার আইডিয়াটা আপনি শেয়ার করতে পারবেন বা যেই সুপারভাইজার বা যে পটেনশিয়াল যে সুপারভাইজার, তারা যদি আপনাকে খুশি হয় বা নিতে চায়, তাহলে এর বিষয় পেতে সুবিধা হয়। হ্যাঁ? এখন এটা ২ টা প্রসেস আছে। একটা হচ্ছে অনেক সময় আ বা কোন সুপারভাইজার বা কারো সাথে যোগাযোগ না করেও, যেমন আপনার যদি আপনি অনার্স এর, মাস্টার্স এর রেজাল্ট দেন এবং আপনার একটা প্রপোজাল দেন, দিয়ে আপনি এপ্লাই করতে পারেন। একেবারে অনলাইনে। খুব ইজি। আমি এইজন্য আপনাকে আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, যারা মালয়েশিয়াতে পড়তে চান, প্রতিটা বিশ্ববিদ্যালয় আমি বলব, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমার যতটুকু জানা মতে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনি অনলাইনে কারো সাহায্য ছাড়া মানে কারো সাহায্য ছাড়া আপনি এপ্লাই করতে পারবেন। জাস্ট অনলাইনে অ্যাপ্লিকেশন সিস্টেমে আপনি যাবেন। যেকোনো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে। সেখানে আপনি ক্লিক করলে এবার আপনি দেখতে পাবেন যে কোন সেমেস্টারের জন্য কখন এপ্লাই করতে হবে। ডেডলাইন গুলোও দেয়া আছে। তো সেখানে গিয়ে আপনি যদি একটা আপনার সাইন আপ করেন, তাহলে দেখবেন যে আপনি এপ্লাই করতে পারছেন। এবং এপ্লাই করার ক্ষেত্রে কি হয়, ওই যে বললাম, যেমন অনার্স এর যদি আপনি পিএইচডি করতে চান, তাহলে অনার্স এর এবং মাস্টার্স এর সার্টিফিকেট গুলো আপলোড করতে হয়। আপনার একটা প্রপোজাল আপলোড করতে হয়। হ্যাঁ? তারপরে একটা ফি আছে, প্রসেসিং একটা ফি আছে। সেই ফিটা আপনি পে করলেই আপনার এবং সাবমিট করলে হয়ে গেল। তো আপনি বেসিক্যালি আমি বলব যে 3 উইকস থেকে 2 মান্থস এরকম একটা সময়ের মধ্যে একটা রিপ্লাই পাওয়া যায়। তো এটা হচ্ছে কি, একেবারেই কারো হেল্প দরকার নেই। যদি আপনি চান কারো হেল্প দরকার নেই, ফুললি ওয়েবসাইটে গেলেই অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস এর মাধ্যমে পাওয়া যায়। এখন দ্বিতীয় যেই প্রসেসটা, যে আপনি আ একেবারেই শুধুমাত্র অনলাইনে সাবমিট করছেন না। আপনার কিছু ফান্ডিং দরকার। বা আপনি ভালো সুপারভাইজারের আন্ডারে পিএইচডি করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আমি বলব যে এটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগে যেটা আমরা এক্সপেক্ট করি, সেটা হচ্ছে স্টুডেন্টরা, সেটা আমি বাংলাদেশে যারা করতে চান ফিউচারে, তাদেরকে আমি বলব যে এই পটেনশিয়াল সুপারভাইজারদের সাথে যোগাযোগ করার চেষ্টা। যেটা প্রতিটা ওয়েবসাইট গুলো, আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, যে মালয়েশিয়া আপনার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং ভালো, ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সব জায়গাতে আমি বলব যে ওয়েবসাইট গুলো বেশ মানে একেবারে আপ টু ডেট। সুতরাং আপনি তাদের প্রতিটা প্রফেসর বা সুপারভাইজার মানে পটেনশিয়াল সুপারভাইজারদের আপনি তাদের সিভি পাবেন। তারা কোন এরিয়াতে কাজ করছে সেটা পাবেন। তারপর রিসেন্ট পাবলিকেশন পাবেন।
হ্যাঁ? তো সবকিছু দেখা যায়। তো এখন দেখে এবং সে ফর এক্সাম্পল আমি যদি ফাইন্যান্স এ কাজ করতে চাই, তাহলে আমি যদি ইউনিভার্সিটি সে ফর এক্সাম্পল ইউপিএম এ আমি পড়তে চাই। তো ফাইন্যান্স এ ইউপিএম এর আমি ইয়েতে ওয়েবসাইটে গেলে তাদের ইকোনমিক্স ফ্যাকাল্টিতে ওয়েবসাইটে গেলে আপনি যদি অনেক প্রফেসরের নাম আপনি পাবেন। সেখান থেকে কারা ফাইন্যান্স এ কাজ করছে এবং ফাইন্যান্স এর ভিতরেও আমি কোন এরিয়াতে কাজ করতে চাই। একটু কষ্ট হবে বা এটাই হচ্ছে বেস্ট ওয়ে। কারণ এটা হলে হয় কি আপনার ওই একটা ফান্ডিং এর একটা চান্স থাকে। কারণ আমি যেটা বলব যে ওভারঅল মালয়েশিয়াতে হয়তো কোনো গভর্নমেন্ট স্কলারশিপ ওইভাবে এখন নেই বা ফ্রিজ করে রাখা হয়েছে। কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু না কিছু ফান্ডিং আছে। হ্যাঁ? এবং অনেক রিসার্চ গ্রান্ট আছে। সো এই রিসার্চ গ্রান্ট থেকে প্রফেসররা চাইলে আ কিছু ফান্ডিং দিতে পারে। কিছু ফান্ডিং দিতে পারে বা অনেক সময় থাকে। যেমন আমি বলি যে এখানে কিছু যে ফান্ডিং গুলো আছে, যে রিসার্চ গ্রান্ট গুলো আছে, এই রিসার্চ গ্রান্ট এর আন্ডারে যদি কেউ আ আরএ পায়, একটা সার্টেন সময় ৪ মাসের বেশি আরএ পায়, তাহলে সেই ওই সেমেস্টারের টিউশন ফিটা ওয়েভ হয়ে যায়। এবং আর হিসেবেও কিন্তু সে একটা টাকা পায়। হ্যাঁ? সেটা হচ্ছে ৳১৮০০ থেকে ৳২৩০০ পর্যন্ত। এটা কিন্তু বেশ আ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। এখন প্রশ্ন হলো এটা কারা পায়? এর এটা পেতে হলে যে জিনিসগুলো আমরা আমরা দেখেছি বা আমাদের সুপারভাইজাররা বা আমাদের কলিগরা দেখে, বিশেষ করে প্রফেসররা দেখেন। সেটা হচ্ছে আ ওই ছেলেটা আসলেই কাজ মানে তার রিসার্চ এর কোনো অভিজ্ঞতা আছে কিনা বা সে হেল্প করতে পারবে কিনা বা সে ইন্ডিপেন্ডেন্ট কিনা। তো হয় কি যখন একটা ছেলে একটা ওয়েবসাইটে গিয়ে সে প্রফেসরদের প্রোফাইল গুলো বের করে, কে কোন ফিল্ডে কাজ করছে সেটা দেখে। দেখে আ উনার কাজের উপরে ভিত্তি করে হয়তো লেটেস্ট কিছু আর্টিকেল এর উপর ভিত্তি করে আ তার যে ওর একটা ইমেইল করেন খুব সুন্দর করে যে, "প্রফেসর আমি তো আপনার এই আর্টিকেলটা পড়েছি, আপনার কাজগুলো দেখেছি। আপনার এই কাজগুলো এই ফিল্ডে কাজ করেছেন বা এই এরিয়াতে আপনি কাজ করেছেন। এটা আমি খুব ইন্টারেস্টেড। তো এবং আমার কিছু আইডিয়াও আছে। তো আমি আপনার সাথে আমার এই আইডিয়াটা শেয়ার করতে চাচ্ছি এবং আমার পিএইচডি করতে চাচ্ছি। যদি আপনি আমার সুপারভাইজ করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে আমাকে একটু জানাবেন। তো এরকম করে লেখা যেতে পারে। তো লিখলে হয় কি তো যারা দেখে যে না তো ছেলেটা বেশ অ্যাক্টিভ আছে বা ইয়ে আছে, তাহলে হয় কি ওই তখন সুপারভাইজার বেশি ইন্টারেস্টেড হয়। যদি দেখে যে প্রপোজাল সে রেডি করেছে বা যে রাইট আপটা সে দিয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং এবং সেটা নিয়ে কাজ করা যায়। তাহলে হয় কি এই সুপারভাইজাররাই তাদের গ্রান্টে তাদেরকে বলে আচ্ছা ঠিক আছে তারা রিকমেন্ড করে বা তারা বলে আচ্ছা এপ্লাই করো। এপ্লাই করলে তোমরা আমাদের নাম দিতে পারো। মানে সুপারভাইজারদের ওই অ্যাপ্লিকেশনে সময় একটা সুযোগ থাকে যে আপনি কারো কোনো পটেনশিয়াল সুপারভাইজার আছে কিনা। সেখানে নাম দিলে অ্যাডমিশনটা পেতে সুবিধা হয়। অনেক ক্ষেত্রেই। হ্যাঁ? তো মানে এইজন্য প্রফেসরদের সাথে আগে থেকে যোগাযোগ হলে অ্যাডমিশন পেতেও একটু সুবিধা হয়। এবং অ্যাডমিশন পাওয়ার পরে ফান্ডিং এরও সুযোগ থাকে। হ্যাঁ? অ্যাডমিশন পরে ফান্ডিং এর একটা সুযোগ থাকে। কারণ ওই যে বললাম যেটা অনেক রিসার্চ গ্রান্ট থাকে। সেই রিসার্চ গ্রান্ট থেকে আপনি আর হিসেবে কাজ করতে পারেন। কারণ আর হিসেবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে আপনার কিছু মান্থলি টাকা পাওয়া যায় এবং সেই সাথে যদি একটা নির্দিষ্ট সময় মান্থলি কাজ করেন, যেকোন আমি ইউনিভার্সিটি মালয়ের কথা বলছি। এরকম অনেক ইউনিভার্সিটিতেই আছে। তো এই আ আইগ্রাস বলে। তো আপনি যদি ৪ মাসের বেশি আপনার একটা গ্রান্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টিউশন ফি ওয়েভ পান। এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া ফর এক্সাম্পল রিসেন্টলি একটা স্কলারশিপ ওরা করেছে যে টিউশন ফি ওয়েভ থাকবে প্লাস কিছু টাকা আপনি পাবেন। সেটা এখানে আসার পরে। এটা শুধু ইউনিভার্সিটি মালয় না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে। আপনি ইউএসএম এ আছে, ইউপিএম আছে, ইউকেএম আছে, ইউটিএম আছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রফেসররা কিন্তু গবেষণা করছেন। তাদের রিসার্চ ফান্ড আছে। তো এখন কেন আপনাকে নিবে? হ্যাঁ? ইউ নো আপনি কি ডিজার্ভ করেন কিনা, রাইট? সো এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো যারা মনে করেন জাস্ট এমনিতেই অনলাইনে কোনো কারো সাথে যোগাযোগ না করে কোন রকম একটা প্রপোজাল রেডি করে সাবমিট করে, তাদের ক্ষেত্রে হয়তো অ্যাডমিশন হয়ে যায়। কিন্তু আসলে এই যে ফান্ডিং গুলো বা রিসার্চ গ্রান্ট থেকে আরএ পাওয়া, এই জিনিসগুলো পেতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ? তো আমি এজন্যই আমার কাছে মনে হয় যে যদি কেউ আ মনে করে যে আমার ফান্ডিং টা দরকার বা আমার ফান্ডিং পাওয়া জন্য আমি চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। তাহলে এই রিসার্চ সম্পর্কে একটু ধারণাগুলো আগে থেকে নিতে হবে বা জানতে হবে। একটা অ্যাটিটিউড গ্রো করতে হবে যে আমি শিখতে চাই বা শেখার সুযোগ আছে। আমি কেন এই জিনিসগুলো বারবার অনেককে বলি আমার আমার ছোট ভাইদেরকে যারা দেশে আছে ওদেরকে বলি যে আমি যখন এসেছি 2005 এ, হ্যাঁ? শেষের দিকে। তখন কিন্তু আসলে এই যে Facebook বলেন বা YouTube বলেন আসলে এই জিনিসগুলো বা ইন্টারনেটের সুযোগ সুবিধা কিন্তু এভাবে ছিল না। শুরুই হয়েছে তখন মাত্র। 2005 এর 4 এর দিকে শুরুই হয়েছে মাত্র। তখন কিন্তু আমরা ইচ্ছে করলেও এগুলো জানতে পারতাম না, বুঝতে পারতাম না। প্লাস কোন ইউনিভার্সিটির ইনফরমেশন নিতে হলে তাদের ওয়েবসাইটে গিয়ে লিখতে হতো। অনেক সময় আমরা ইনফরমেশন পেতাম না। কিন্তু এখন দেখেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে Facebook গ্রুপ আছে। Facebook পেজ আছে। তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশী আপনি কাউকে না কাউকে পাবেনই দেখবেন যে। তো এই অ্যাপ্রোচ করার কিন্তু অনেক ওয়ে কিন্তু বের হয়েছে। জানার অনেক সুযোগ হয়েছে। হ্যাঁ, কিভাবে স্কলারশিপ পাওয়া যায় কিংবা কোন ভাইটা পেয়েছে, ভাই আপনি যেভাবে পেয়েছেন কিভাবে পাওয়া যায়। এটা আমার মনে হয় যদি অ্যাটিটিউড টা ওইভাবে আমরা গ্রো করতে পারি,
আমাদের যদি একটা স্ট্রং ডিটারমিনেশন থাকে, আমার মনে হয় সম্ভব। ফান্ডিং মালয়েশিয়াতেও সম্ভব। তবে এটা ডিসিপ্লিন অনুসারে একটু ভ্যারি করে। যেমন আপনি যদি বিজনেস বা ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের আরো কিছু সাবজেক্টে আসেন, সেক্ষেত্রে আসলে ফান্ডিংটা বেশ টাফ। এটা সব আমার মনে হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের জন্যই সত্য। আ কিন্তু যদি আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, পিওর সায়েন্স যেটা, হ্যাঁ? কেমিস্ট্রি বা এই ধরনের জিনিস ফিল্ডে ডিসিপ্লিনে আসেন। এক্ষেত্রে এই 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 ডিসিপ্লিন গুলোতে আপনার প্রফেসরদের বেশ ফান্ডিংটা ভালো থাকে। তারা বেশ অনেকগুলো বড় গভর্নমেন্ট প্রজেক্ট করে বা তাদের অনেক কোম্পানির প্রজেক্ট পায়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ অনেক প্রফেসরই অনেক কোম্পানির বিভিন্ন প্রজেক্ট করে। তো সেখানে তাদের একটা নিজস্ব কিছু রিসার্চ গ্র্যান্ট থাকে। তো ওখান থেকে ওনারা অনেক সময় দিয়ে থাকেন বা দিতে পারেন। হ্যাঁ? সেটা কিন্তু ঠিক ওই বিজনেস আবার ফাইন্যান্সের বা এগুলোর ক্ষেত্রে অনেকটা ট্রু না। হ্যাঁ? কিন্তু এমন না যে বিজনেস বা ইকোনমিক্স এগুলোতে কেউ মানে ফান্ডিং পাচ্ছে না। তারাও পাচ্ছে। হয়তো গ্রান্ট গুলো একটু ছোট। হ্যাঁ? কিন্তু এই যে বললাম যদি সম্ভব হয়, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি কাজ করে দিতে পারবেন। হ্যাঁ? বা আপনি রিসার্চ শিখতে চান বা শিখেছেন কিছুটা। এজন্য যদি আগে থেকে সম্ভব হয়, যারা বিশেষ করে পিএইচডির জন্য আমি বলব, যদি মাস্টার্স এর পরে কারো ২-১ টা পাবলিকেশন থাকে, খুব হেল্প হয়। যদি আপনি ভালো এই পাবলিকেশনটা একটা ইমেজ ক্রিয়েট করে। হয়তো খুব ভালো মানের জায়গায় পাবলিশ হবে না। কারণ আমরা অনার্স করার পরে বা মাস্টার্স করার পরে হয়তো বাংলাদেশ থেকে আমাদের এনভায়রনমেন্ট যেরকম, সেখান থেকে হয়তো খুব ভালো জায়গায় পাবলিশ করা কঠিন। আমি বলব খুবই কঠিন। কিছু এক্সেপশনাল মানুষ আছেই। কিন্তু আপনি যদি পাবলিশ করে থাকেন, এটা কিন্তু প্রমাণ করে এটা যে এট লিস্ট আপনি মানে রিসার্চ সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আছে। তো যে কেউ আ ঐরকম মানুষকেই নিতে চায় যে একটু বোঝে। কারণ আমি যখন আমার রিসার্চ গ্র্যান্ট এর আন্ডারে কেউ কাজ করতে চাইবে বা আমি ওই রিসার্চ গ্র্যান্ট এর ফান্ড থেকেই তাকে পে করব প্রতি মাসে একটা RA হিসেবে, আর এর যে টাকাটা দেয়া হয়। তো আমি তো চাইবো যে সে কিছুটা কাজ করতে পারুক। এখন যদি আমাকে 100% কাজ করতে হয় বা একটা একটা প্রফেসরকে 100% কাজ করতে হয়, তাহলে কিন্তু সে আপনাকে নিতে চাইবে না। তো এইজন্য এই প্রমাণটা আমাদের করতে হবে। হ্যাঁ? এই এতটুকু আমাদেরকে একটু আগে থেকে প্রিপারেশন নিতে হবে। কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য যেই ক্রাউডটাকে আমি দেখি, সেখানে আমার আমার কাছে কেন জানি মনে হয় আমাদের ভেতরে একটা খুব মানে আ তাড়াহুড়ো কাজ করে। যে আমাকে যেতেই হবে। মানে ১ মাসের মধ্যে যেতে হবে বা ২ মাসের মধ্যে যেতে হবে। যে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমি একসময় একজনকে বলেছিলাম যে আপনি যদি সম্ভব হয় আপনি যেহেতু খুব বাংলাদেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ভালো করেছেন। আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে পারেন। যদি চান মানে খরচও কম বা এরকম বা রিসার্চ এর সুযোগ আছে পিএইচডির জন্য। তো তাকে মনে করেন যে ওয়েট সে আমাকে যোগাযোগ করেছিল আ মার্চের দিকে। তো তাকে ওয়েট করতে হবে সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, সে মানে জাস্ট আমি বললাম যে আপনি সেমেস্টার আসলে তাহলে এট লিস্ট আপনার ওই সেমেস্টারের ফি-টি সব মিলায় আরকি। তো এখন মনে করেন এমন হয় কি এটা তো পিএইচডির জন্য। তো সে জায়গা আসলে অতটুকু ওয়েট করতে চাচ্ছে না। কোন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা একটা ইউনিভার্সিটি। আমি বলছি না খারাপ জায়গায় এসেছে, ভালো জায়গায় এসেছে। কিন্তু বাট এই যে চলে আসতে হবে তাকে ১ মাসের মধ্যেও ইভেন এটা আন্ডার গ্র্যাজুয়েট এর জন্য আরো বেশি হয়। আন্ডার গ্র্যাজুয়েট এর হয় কি আপনার যেহেতু মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে হয়তো থ্রু আউট দ্যা ইয়ার পাওয়া যায়, আপনার অ্যাডমিশন পাওয়া যায়। কিন্তু মাস্টার্স অনার্স এর জন্য আপনার সেমেস্টার তারা ফলো করে সেমেস্টার। আপনি ফেব্রুয়ারি আসবেন, না সেপ্টেম্বরে আসবেন। তো অনেকের ক্ষেত্রে হয় কি এইটা কেউ ওয়েট করতে চায় না। মানে আমি ইন্টারমিডিয়েট পাস করি সুতরাং আমি যে করেই হোক যাবো। আর কলেজ এখানে আমি আপনাকে বললাম ৩৪ টা কলেজ আছে, ইউনিভার্সিটি কলেজ। হ্যাঁ? আর আপনার প্রায় ৪৭ টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও অনেকগুলোই আপনার একসময় ইউনিভার্সিটি কলেজ ছিল। তো এখন তারা ফুল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এবং গত ৪-৫ বছরে এই ইউনিভার্সিটি গুলো খুব আ আপনার ওল্ড না, মানে বেশ ইয়াং। হ্যাঁ? হয়তো ২০১০ এ ৭ এ ৮ এ বা ১৫ তে ফুল বিশ্ববিদ্যালয় হয়েছে বা ২০০১-২ তে শুরু হয়েছে। এরকম সংখ্যা অনেক। হ্যাঁ? তো সেক্ষেত্রে ছোট ইউনিভার্সিটি গুলো হয় কি তারা অনেক ক্ষেত্রেই যে প্ল্যাটফর্মটা দেয়া উচিত একটা পিএইচডি স্টুডেন্টের জন্য গ্রো করার জন্য, সেটা তারা দিতে পারে না বা ওই ল্যাব গুলো সেট আপ করা বা এগুলো প্লাস প্রাইভেট ইউনিভার্সিটি অবশ্যই তারা চাইবে প্রফিট করার জন্য, তাই না? তো সেই জায়গাতে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আমি বলব একটু এগিয়ে থাকে। কারণ তাদের অনেক একটা হচ্ছে তারা অনেক ওল্ড ইউনিভার্সিটি অনেকদিন থেকেই তারপর গভর্নমেন্টের একটা সাপোর্ট আছে। তারা প্রফিট এর জন্য ঐরকম মানে ওটাই তাদের অবজেক্টিভ না। গভর্নমেন্ট থেকে যেহেতু সাপোর্ট পাচ্ছে। তো হয় কি আপনার এই কম্পারিজন গুলো যখন চলে আসে, আমি দেখেছি অনেকেই এগুলো বিবেচনা করেন। কিন্তু বিরাট একটা অংশ এই বিবেচনাটা থাকে না। তারা একেবারেই যে মানে খুব রাশিং মানে আসতেই হবে খুব দ্রুত। এতে হয় কি অনেক সময় আপনি যখন খুব কোন একটা জিনিস খুব দ্রুত করতে চান, আমরা কিন্তু ভুল হয়ে যায়। অনেক মিস্টেক হয়ে যায়। আমরা একটা ভুল পথে চলে যাই বা ভুলভাবে চিন্তা করি, হ্যাঁ? আর আরেকটা হচ্ছে
এইগুলোর কারণে আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে ওই যে অনেকেই ইউনিভার্সিটি কলেজগুলোতে আসে। তো সেখানে যে এক্সপেকটেশন তাদের থাকে যে এটা ল্যাব পাবো বা এটা পাবো, ওইটা পাবো। আসলেই তো ঠিক অত ফ্যাসিলিটি তারা দিতে পারে না। হুম, এই ইউনিভার্সিটি কলেজগুলো এই ফ্যাসিলিটি গুলো দিতে পারে না। ইভেন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও ওই ফ্যাসিলিটি গুলো দিতে পারে না। কিন্তু যদি আপনি টিউশন ফি গুলো দেখেন, প্রাইভেট এবং পাবলিক টিউশন ফি সেম বরং আরো বেশি প্রাইভেট গুলোতে। রাইট। আমি একটা উদাহরণ আপনাকে দিই, যেমন মোনাশ ইউনিভার্সিটি। হুম, সো ডেফিনিটলি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি। কিন্তু এর টিউশন ফি হিউজ। আপনি পার ইয়ারেই ৪২,০০০ রিঙ্গিত বিবিএ এর জন্য পার ইয়ারে। তো ৪ বছর আপনি চিন্তা করেন বা ৩ বছরের চেয়ে কত টাকা। তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি মালার কথা বলেন বা আরো ইউনিভার্সিটি যেখানে আপনার ৬০,০০০ টাকায় পুরা কোর্স ৬০, ৬৫ বা ৭০,০০০ টাকায় পুরা কোর্স হয়ে যাচ্ছে। তো আপনি এখন এরকম আরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর আ আপনার টিউশন ফি গুলো অলমোস্ট সেইম অথবা একটু বেশি অনেক ক্ষেত্রে পাবলিক এর থেকে। বা রাইট। ইভেন ইউনিভার্সিটি কলেজগুলো, যেগুলো ইউনিভার্সিটি কলেজগুলো অনার্স এর জন্য যারা অনেকেই আসে, সেগুলোর টিউশন ফিও দেখবেন যে এই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একটু বেশি। অনেক সময় বেশি। মানে বেশি ছাড়া কম না। তো সেই ক্ষেত্রে যদি কোন একটা বিশেষ করে আমি বাংলাদেশী বলে আমার কাছে মনে হয় আমি বাংলাদেশীদের ভালো চাই। যেটা আমার হৃদয়ের কথা। সেটা হচ্ছে আমার কথা হচ্ছে যদি আপনারা আসতে চান, সুযোগ যেহেতু আছে, এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ যেহেতু আছে, অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। আমি বললাম ২০ টা। আমার যদি টপ ৫ যে রিসার্চ ইউনিভার্সিটি যেগুলো আছে, এই টপ ৫ এ যদি না হয়, তারপরে তো আরো বিশ্ববিদ্যালয় আছে। প্রতিটি স্টেটে একটা করে স্টেট বিশ্ববিদ্যালয় এবং এই স্টেট বিশ্ববিদ্যালয়গুলোও বেশ চমৎকার। তারা বেশ অর্গানাইজ, তারাও গ্রো করার চেষ্টা করছে। তারা অনেক ফান্ডিং পায়, যাদের অনেক রিসার্চ এবং অনেকে খুব স্পেশালাইজড। তো সেই জায়গা থেকে যদি এগুলোতে সুযোগ হয়, কেন নয়? তো আমার কথা এইজন্য আমার মনে হয় যারা আসতে চায় বা যারা অনার্স এর জন্য বিশেষ করে আসতে চায়, তাদের একটু ধৈর্য ধরে, একটু সময় নিয়ে কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি, এখন কিন্তু জানার সুযোগ হয়েছে। হুম, হুম। ইচ্ছে থাকলে চেষ্টা করলে জানা যায়। এবং আমাদের ওই গ্রাম অঞ্চলেও কিন্তু অনেকের এখন ইন্টারনেট ইউজ করতে পারে বা আমাদের এই দেখেন এই লাইভটাই দেখতে পাচ্ছি। এই লাইভটাই তো কখনো আমরা চিন্তা করি নাই। বা এরকম কোন হেল্প আমরা কখনো কারো কাছ থেকে পাইনি বা এই সুযোগটাও ছিল না। সেটা আপনি নর্থ আমেরিকা থেকে বলেন বা ইউরোপে বলেন, এগুলো তো আমরা জানতাম না। ইভেন রাইট। কোন ভাইয়াটা অক্সফোর্ডে পড়ছে বা ক্যামব্রিজে পড়ছে বা বিভিন্ন আইভি লীগ ইউনিভার্সিটিতে পড়ছে। এখন কিন্তু আপনার মাধ্যমে আমি যেটা খুব ভালো লাগে আমার তানিম ভাই, ওয়ান অফ দ্যা রিজন কেন আমি যুক্ত হতে চেয়েছিলাম আপনার সাথে। সেটা হচ্ছে আপনি এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে বা ওখান থেকে শেষ করতে পেরেছে তারা কিভাবে গেছে। তো এই রাইট। যে জিনিসগুলো চমৎকার আমি বলব। যদি আসলেই আমরা জানতে চাই বা শিখতে চাই বা আমাদের একটা ইচ্ছা থাকে বা ডিটারমিনেশন থাকে তাহলে কিন্তু সম্ভব এখন আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই। মানে যদি কেউ সত্যিই জানতে চায়। কিন্তু এরপরেও আমরা দেখছি মালয়েশিয়াতে বিশেষ করে হয়তো ওয়েস্ট এ যারা যায়, আমি বলব নর্থ আমেরিকাতে বা ইউরোপে যারা যায়, হয়তো একটু বেশি ম্যাচিউর বা যেখানে জিআরই লাগে, জিম্যাট লাগে সেখানে হয়তো কিন্তু এখানে অনেকেই আন্ডারগ্রেড এর জন্য আসতে পারে। মানে ওয়েস্ট এর দিকে ওই যে নর্থ আমেরিকা বা এগুলোতে আন্ডারগ্রেড ও যাইতে বেশি যেহেতু খুব বেশি এক্সপেনসিভ, হয়তো একটু ওই ফ্লোটা কম। হুম। ওখানে ফ্লোটা হয়তো মাস্টার্স পিএইচডি টা বেশি। আমার মনে হয় ওই ফ্লোটা মাস্টার্স পিএইচডি এর জন্য বেশি। রাইট। তো সেই জায়গা থেকে আন্ডারগ্রেজুয়েট এর ফ্লোটা বেশ বেশি মালয়েশিয়াতে। তো এবং এই আন্ডার গ্র্যাজুয়েট এরাও আমি বলব এরাও কিন্তু বেশ ম্যাচিউরড ইন এ সেন্স দ্যাট তারা ইন্টারমিডিয়েট বা এসএসসি তে রেজাল্ট গুলো এখন অনলাইনে পাচ্ছে। আমাদের Facebook আছে, তারা আমি তো দেখি যে আ ইভেন ছোট বিভিন্ন TikTok এর 1 মিলিয়ন ভিউ। কেউ না কেউ তো দেখছে, এরাই তো দেখছে। তো রাইট। এই যে এ এ তার মানে তারা তো এফোর্ড করতে পারছে এট লিস্ট দেখার জন্য। তো যেহেতু এখন সুযোগ আছে, আমার মনে হয় কোন ইউনিভার্সিটিতে আসার আগে আমি ভালো মন্দর বিচারটা পরে বলব। এখনো মানে কোন একটা বিষয়ে আসার আগে সেই বিশ্ববিদ্যালয়ের কি আছে, ১ দিন না হোক, ২ দিন হোক, ৩ দিন হোক অথবা ১ সপ্তাহ সময় নিয়ে জিনিসগুলো খুব ভালো করে দেখে টিউশন ফি গুলো কেমন, এগুলোকে আমি এফোর্ড করতে পারবো কিনা, আসলেই কাজের সুযোগ আছে কিনা। হ্যাঁ, এই বিষয়টাও আসবো। আপনি যদি একটা ফ্লোর আমাকে দেন সেটা হচ্ছে আ ইউরোপ বা নর্থ আমেরিকার যেই রুল গুলো আছে বা সুযোগ আছে সেটা হচ্ছে আমি দেখেছি শুনেছি যে 20 আওয়ার্স কাজ করা যায় নাকি পার উইকে বা অ্যালাউড এরকম। মালয়েশিয়াতে আসলে ঠিক ফরমালি ওইভাবে আমি দেখি না। বলে অ্যালাউড আছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে সেটা অ্যালাউড না। এইটা। আরেকটা হচ্ছে এই কাজের ইয়েটাও কম, স্কোপটাও কম, পেমেন্টটাও খুব কম। কারণ স্কোপটা কম কারণ কি? আপনি দেখেন এখানে আমাদের বাংলাদেশে প্রচুর আ প্রবাসী শ্রমিক ভাইরা আছেন। তো তারা কিন্তু হিউজ একটা মার্কেট তারা নিজেরাই আ মানে সার্ভ করছে। তো এইজন্য স্টুডেন্টদের জন্য আসলে সার্ভ করার মতো তেমন কোনো অপরচুনিটি নেই। আর যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটি গুলো খুব কম পে করে। খুব একেবারে মিনিমাম একটা পে করে। যেই পেটা দিয়ে যদি কেউ কাজ করেও যদি কেউ কাজ করেও হয়তো উইকেন্ড এ গুলোতে যদি একটু কাজ করে, তাও ওই টাকা দিয়ে হয়তো খাওয়াটা চলতে পারে।
কিন্তু ওইটাতে আপনি ঘর ভাড়া দিয়ে বা টিউশন ফি দিবেন, আসলে এই কথাগুলোর সাথে আমি একমত নই। আমি পার্সোনালি একমত নই। আর আরেকটা হচ্ছে আপনি যদি অনার্স যারা পড়তে আসে, যারা এখানে অনার্স এর জন্য পড়তে আসে, যদি আপনি কোন পাবলিক বিশ্ববিদ্যালয় বা কোন ভালো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েন, যে প্রেশার থাকে, যে পড়াশোনার ইয়ে থাকে, যদি সত্যি ভালো করতে হয়, তাহলে কাজ করে, পড়াশোনা করে বেশ টাফ। আপনি এবং যে কাজ আমি আগেই বললাম যে যেহেতু পেটা খুব কম, তো 20 আওয়ার্স যদি আপনি কাজও করেন পার উইক, তাও আপনি আপনার টিউশন ফি এফোর্ড করতে পারবেন না। সম্ভব না। কখনোই সম্ভব নয়। হয়তো খাওয়াটা ম্যানেজ করা যেতে পারে যদি কেউ পরিশ্রম করে। যে আন্ডার গ্র্যাজুয়েট এর কথা বলছি আমি। তো সেক্ষেত্রে হয় কি অনেকেই যে প্রমিসটা পায় বিভিন্ন কনসালটেন্সি ফার্ম এর কাছ থেকে, সবাই না, সবার কাছ থেকে না। অনেক কনসালটেন্সি ফার্ম এর কাছ থেকে তারা যে প্রমিসটা পায় সেটা হচ্ছে মালয়েশিয়াতে গেলে এই ১ম সেমেস্টারের টাকাটা দিলে বা ১ম ইয়ারের টাকাটা দিয়ে গেলেই সব ব্যবস্থা একটা হয়ে যাবে। কিন্তু আসলে এই ব্যবস্থাটা হয় না। যখন ব্যবস্থাটা হয় না তখন তাদের আসলেই ফ্রাস্ট্রেশন শুরু হয়ে যায়। অনেকে পড়াশোনা ছেড়ে দিয়ে আ ইল্লিগাল হয়ে যায় বা তারা অন্যান্য কাজে লেগে যায়। অনেকে কনস্ট্রাকশন পর্যন্ত কাজ করে। এত মেধাবী আমি কিছু মানুষকে দেখেছি যারা গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলে, খুব ব্রাইট ছেলে, হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আমাদের মতো। তো তারা অনেক স্বপ্ন নিয়ে আসে। তো এই স্বপ্নগুলো যখন তারা এখানে আসে, আসার পরে দেখে যে তারা এফোর্ড করতে পারছে না বা পড়তে পারছে না। এবং বাড়ি থেকে টাকাও আনতে পারছে না। কারণ সেই যেই প্রমিস গুলো সে পেয়েছিল বা বাবা-মাকে বুঝিয়েছিল যে আমি একবার যেতে পারলেই হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আসলে এটা হয় না। আমি অন্য দেশের ব্যাপারে জানি না যেহেতু আমি যাওয়ার সুযোগ হয়নি। কিন্তু মালয়েশিয়াতে হয় না, ব্যবস্থা হয় না। হ্যাঁ? এবং টিউশন ফিটা একেবারে কমও না। মানে আপনি যে কাজ করে দিবেন সেটা সম্ভব না। তো তাতে করে হয় কি বিরাট একটা অংশ ঝরে যায়। এবং তাদের জন্য আমার কষ্ট হয় এবং আমি অনেক আগে থেকেই এটাকে একটা যুদ্ধ হিসেবে নিয়েছি। আমি চেষ্টা করে যাই। হ্যাঁ? অনেকভাবে আমার Facebook এ গ্রুপে বা আমার অনেকেই ইনবক্সও করে। আমি চেষ্টা করি হেল্প করার জন্য বা ইনফরমেশন দিয়ে। আমি আমি নিজেও একটা চাকরি করি। মানে আমি ছোটখাটো একটা চাকরি করি। সেক্ষেত্রে আমার নিজেরও চলতে হয় বা বেঁচে থাকতে হয়। এজন্য হয়তো সবাইকে এন্টারটেইন করতে পারি না। কিন্তু কষ্ট হয় আমার। কারণ বিশেষ করে বাংলাদেশী হয়ে বাংলাদেশী কোনো একটা মানুষের ক্ষতি হবে এটা আমি নিতে পারি না। আমার জন্য খুব খারাপ লাগে। মানে আনফরচুনেটলি খুব মানে আমি খুব টাচ এটার সাথে। তো এইজন্য আমি সবাইকে বলব, বিশেষ করে যারা আন্ডার গ্র্যাজুয়েট এর জন্য আসতে চান মালয়েশিয়াতে, আমি বলব এটা আপনাদের জন্য একেবারে ফলস। এটা জানা উচিত যে আসলে টিউশন ফিটা কত? আর টিউশন ফিটা আমি বললাম যে 99% কেস আপনি এফোর্ড করতে পারবেন না এখানে কাজ করে। 1% আমি জানি না। মানে অনেকেই বলে, কিভাবে বলে আমার আইডিয়া নেই। তবে 99% কেসে আপনি টিউশন ফি এফোর্ড করতে পারবেন না। হয়তো কাজ করে যদি খুব আপনার একেবারে ডিটারমিনেশন থাকে, আপনি খুব পরিশ্রমী হন, খুব মিতব্যয়ী হন, হয়তো কাজ করে খাওয়া থাকাটা জোগাড় করতে পারেন। কিন্তু তার বেশি নয়। তার বেশি নয়। হ্যাঁ? তো এখন যদি আপনি ওরকম ১০-১২ লাখ টাকা এফোর্ড করতে পারেন বা আপনার ফ্যামিলি এফোর্ড করতে পারে টিউশন ফি দেওয়ার জন্য, তাহলে হয়তো আপনি এটা চেষ্টা করতে পারেন। এখন আসেন মাস্টার্স এবং পিএইচডি এর ক্ষেত্রে। মাস্টার্স এর ক্ষেত্রে হয় কি অনেক ক্ষেত্রেই যারা যে সমস্ত ভাইয়েরা অনার্স হয়তো ভালো করেছেন বা ভালো জায়গা থেকে করে এসেছেন বা অভিজ্ঞতা আছে বা সফটওয়্যারে বিভিন্ন কাজ-টাজ জানেন। অনেকে ফ্রিল্যান্সিং এর কাজ-টাজ করতে পারেন। বা এখানে এসে কিছু মানুষ আরএরও সুযোগ-টুযোগ পায়। তো হয় কি মাস্টার্স এ অনেকেই এবং মাস্টার্স এর টিউশন ফিটাও কিন্তু একেবারে আন্ডারগ্রেড এর মতো এরকম এত আ হিউজ না। হিউজ না ইন a সেন্স দ্যাট ওটা তো ১ বছরের একটা প্রোগ্রাম, অথবা ১.৫ বছরের একটা প্রোগ্রাম। এটা কোনভাবে চালিয়ে নিতে পারে। অথবা দেশ থেকে ১ বছরের যে টাকাটা নিয়ে আসে এটা হয়ে যায়। কিন্তু অনার্স তো আসলে খুব ৪ বছরের একটা প্রোগ্রাম বা ৩ থেকে ৪ বছরের। এটা লম্বা সময়, হ্যাঁ? কিন্তু পিএইচডি যেটা হয়, পিএইচডি আবার লম্বা একটা সময়, হ্যাঁ? এবং এটা হয় কি পিএইচডি আমাদের অনেকেই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন বা আমাদের অনেক ভাইয়েরা মাস্টার্স করার পরে তারা পিএইচডি করতে চান। তো এখানে হয় কি এই পিএইচডি ফান্ডিং পাওয়াটা বেশ কঠিন। মানে আপনার স্কলারশিপটা বা ফান্ডিংটা মালয়েশিয়াতে খুব কম। কারণ এরা আপাতত যেটা আমি দেখছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ২ টা মেইনটেইন করার চেষ্টা করছে। যেটা বেশ টাফ যে তারা প্রচুর পিএইচডি স্টুডেন্টকে নিচ্ছে। আ তো কিন্তু তারা ফান্ড দিচ্ছে না। এখন ফান্ডিং টা না দিলে আপনি কাদেরকে পাবেন? আপনি কিন্তু ওই একেবারে ক্রিম অফ দ্যা ক্রিম দেরকে কিন্তু পাবেন না। তারা কিন্তু আসবে না। যারা তারাই আসবে যারা হয়তো অন্য কোথাও ফান্ডিং পাচ্ছে না। যদি আপনার নর্থ আমেরিকা থেকে বা আ ইউরোপে বা অস্ট্রেলিয়াতে তারা যদি ফান্ডিং টা পেয়ে যায়, তারা কিন্তু আ টাকা টাকা দিয়ে কিন্তু আসলে আমার মনে হয় পিএইচডি টা অনেকেই করতে চায় না বা একটা যেই এজ এ আমরা চলে আসি, ওই সময় আসলেই অনার্স মাস্টার্স করে হয়ে যাওয়ার পরে করার পরে আমাদের কিন্তু বাবা-মাকে টাকা দেওয়া উচিত বরং উল্টা। কিন্তু হয় কি তখন টাকা নিয়ে পিএইচডি করা বা অনেকের ফ্যামিলি হয়ে যায়, বেশ কঠিন হয়ে যায়। তাতে করে হয় কি যে একটা এই যে ফান্ডিং এর কনসার্ন টা থাকে। তো যখন তারা এখানে আসে অনেকেই বিশেষ করে যদি ইঞ্জিনিয়ারিং হয় বা পিওর সায়েন্স এ হয়, সেক্ষেত্রে হয়তো আরএ, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা আ কিছু রিসার্চ গ্র্যান্ট এর আন্ডার এ কিছু কাজ করে আপনার অনেকে হয়তো এটা ম্যানেজ করতে পারে।
বা অনেকে আবার টিউশন ফি ওয়েভারও পায়। হ্যাঁ, বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে আপনার টিউশন ফি ওয়েভার দেয়। হ্যাঁ, বিশেষ করে আপনার যে বিভিন্ন স্টেটের যে ইউনিভার্সিটি গুলো আছে তারা তাদের স্টুডেন্ট পাওয়ার জন্য অনেকেই টিউশন ফি ওয়েভার থাকে। ইভেন আপনার যেই ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস গুলো আছে সেখানে অনেক জায়গায় টিউশন ফি ওয়েভার আছে। ইভেন ইউকেএম এ বললাম নতুন ইউনিভার্সিটি একটা ইউকেএম এর নতুন স্কলারশিপ চালু করেছে। ইউএসএম এও আছে। তো এই বিশেষ করে সায়েন্স যদি হয়, আপনি যদি পিওর সায়েন্সে হন এবং যদি ইঞ্জিনিয়ারিং এ হন, সেটার চান্সটা অনেক হাই যে আপনি একটা ফান্ডিং পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আপনার ফান্ডিং পেয়ে যেতে পারে আপনি যদি আপনার প্রফেসরের ফান্ডিং থাকে বা আপনার সুপারভাইজারের ফান্ডিং থাকে। রিসার্চ গ্রান্ট গুলো যেহেতু বেশ বড়, সায়েন্সের বা ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রান্ট গুলো বেশ বড়। সুতরাং অনেক ক্ষেত্রে আমি বলবো 78% কেসে আপনার ওই তাদের একটা ওই টিউশন ফি দেওয়াটা বা চলার জন্য একটা ব্যবস্থা হয়ে যায়। কিন্তু যারা ফ্যামিলি নিয়ে চলতে চায় তাদের আবার একটু কষ্ট হয়ে যায়। অনেকেই দেখলাম যে যারা যেহেতু মাস্টার্স তাদের করা আছে, কিছু অভিজ্ঞতা আছে, তারা কিন্তু ছোটখাটো কাজও করতে পারে। কাজ বলতে হয়তো কোনো একটা স্কুলে পড়ানো বা এরকম কেউ কিছু কাজও করে। কিন্তু যারা অনার্স এর জন্য আসবে তাদের কিন্তু এই সুযোগটা থাকে না। কারণ আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যেই যোগ্যতা আমরা অর্জন করি সেটা কোনো স্কিল না। সেটা জাস্ট কিছু সাবজেক্ট পড়ি, দ্যাটস ইট। সুতরাং আমরা কোনো কিছুতে তেমন জানি না যে যেই কাজটা করে যে স্কিলটা দিয়ে আপনি স্কিলটা বেচতে পারেন, মানে বিক্রি করে যে আমরা ইয়েটা পাবো সেটা আমাদের হয় না। কিন্তু মাস্টার্স পাস করার পরে একটা ছেলে যখন পিএইচডির জন্য আসে, একটা ভাই যখন পিএইচডির জন্য আসে বা আপু পিএইচডির জন্য আসে, তার কিন্তু একটা কিছু স্কিল সে অনেকেই আগে থেকেই করে ফেলে। সেটার কারণে কিছু তারা কাজ পেয়ে যায়। হ্যাঁ? তো তারপরেও যেহেতু টিউশন ফিটাও খুব বেশি না, তো অনেকেই হয়তো এফোর্ড করতে পারে। আর এখন যে ট্রেন্ডটা দেখছি অনেক ইউনিভার্সিটির শিক্ষক, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ওনারা পিএইচডি করার জন্য আসছেন এবং তাদের যেহেতু ইউনিভার্সিটি একটা টিউশন ফি পে করে বা এরকম কিছু সুযোগ আছে বা ওখান থেকে স্যালারিটা অন থাকে, বাংলা স্যালারি অন থাকে। তো সেইখান থেকেও তারা কিছু বেনিফিট পায়। এই আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আমার মনে হয় একটা ফ্লোটা বাড়ছে, পিএইচডি ফ্লোটা। সেটা হচ্ছে আপনার আ ডিউরেশনটা। পিএইচডিটা মোটামুটি আপনার 3 ইয়ার্স 3 to 4 ইয়ার্স এর মধ্যে করে ফেলতে পারছেন অনেকেই। হ্যাঁ, তার কারণ হতে পারে, একটা কারণ হতে পারে এখানে আপনার কম্প্রিহেন্সিভ এক্সামটা সব জায়গায় ওইভাবে নেই। হ্যাঁ? তো তারা ডাইরেক্টলি মাস্টার্স করে আসার পরে এমফিল ও করতে হচ্ছে না। তারা মাস্টার্স করে আসার পরে রিসার্চ অভিজ্ঞতা থাকলে তারা একেবারেই প্রথমেই রিসার্চ শুরু করতে পারে। কয়েকটা মেথোডোলজি কিছু কোর্স করা লাগে, ৪-৫ টা কিছু কোর্স অথবা ২-৩ টা কোর্স করা লাগে। ওইটা করার পরে তারা একেবারেই থিসিস মানে শুরু করতে পারে। কিন্তু আপনি যদি সেই জায়গা থেকে যদি কানাডার কথা বলেন বা ইন জেনারেল নর্থ আমেরিকাতে বলেন বা ইউরোপেও বলেন, আমি বলব বিশেষ করে নর্থ আমেরিকাতে। নর্থ আমেরিকাতে কিন্তু আপনার ৩ ইয়ার্স এ পিএইচডি করবেন এটা আসলে অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, তো এটা 5 to 7 আরো লম্বা। কারণ একটা কম্প্রিহেনসিভ এক্সাম থাকে, তারপরে আরো বিষয় আছে। কিন্তু আপনি যদি ইউকে বলেন, ইউকে আবার সিমিলার। ইউকে, অস্ট্রেলিয়া সিমিলার প্যাটার্ন। হ্যাঁ? সব ইউনিভার্সিটির কথা আমি বলছি না। মানে মোটামুটি আমি ইউকের বিভিন্ন থিসিস-টিসিসও দেখছি বা এক্সামিনার হিসেবে কাজ করছি। তো দেখেছি যে সেই জায়গাতে আ সিমিলার। অস্ট্রেলিয়াতে অনেক ক্ষেত্রে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও আমাদের জন্য সিমিলার। কিন্তু যদি আপনি নর্থ আমেরিকার কথা বলেন, নর্থ আমেরিকার পিএইচডি ইস ডিফারেন্ট। অল টুগেদার ডিফারেন্ট। কানাডা এবং আমেরিকার এই দিক থেকে আমি বলব কমপ্লিটলি ডিফারেন্ট। আন্ডারগ্রেড মাস্টার্স এর বিষয়ে আমি খুব ভালো জানি না। তবে পিএইচডি বিষয়টা আমার কাছে মনে হয় নর্থ আমেরিকার পিএইচডি ডিফারেন্ট। স্পেশালি যদি আপনি কানাডার কথা বলেন, আমি বলব কানাডার এডুকেশন সিস্টেমটা সামহাউ ইজ মানে খুব ইনট্যাক্ট এবং খুব সব দিক থেকে মিলিয়ে আরকি। তো আমার মনে হয় সেই জায়গা থেকে অনেকে ভাবে যেহেতু হয়তো সে চাকরি করছে বাংলাদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, হয়তো প্রমোশন দরকার। অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হতে হবে। একটা শর্ট সময়ের মধ্যে যেহেতু ফ্যামিলি থাকে, অনেকের যারা শিক্ষকতা করছেন তাদের অনেকের ফ্যামিলি হয়ে যায়। তো একটা অল্প সময়ের জন্য ৩ বছরের জন্য মালয়েশিয়াতে এসে আর পিএইচডিটা করে তারা চলে যাবে। তখন এই একটা কারণও অনেক আমি দেখছি একটা ফ্লো হওয়ার কারণে মানে এটাও একটা কারণ যে কেন অনেকেই মালয়েশিয়াতে আসতে চাচ্ছে। কারণ অল্প সময়ে ৩ বছরের বা এরকম ৩-৪ বছরের মধ্যে আ আ পিএইচডিটা শেষ করে তারা দেশে চলে যেতে পারছে। তো তারা হয়তো অনেকের ফান্ডিং এ নাও লাগছে। কিন্তু পিএইচডিতে মোটামুটি আপনি কিছু আপনার ফিল্ড হিসেবে কিছু ফান্ডিং পেতে পারেন। কিন্তু যদি আপনি বিজনেস এ বলেন বা ইকোনমিক্স এ আসেন বা সোশ্যাল সায়েন্স এ যেমন অনেক সাবজেক্টে আসেন বা আর্টস এর বিভিন্ন সাবজেক্টে আসেন বা ল্যাঙ্গুয়েজ এর বিভিন্ন সাবজেক্টে আসেন, সেক্ষেত্রে ফান্ডিংটা পাওয়াটা বেশ টাফ। কারণ এই সমস্ত সুপারভাইজারদের বা এই সমস্ত প্রফেসরদেরও খুব বেশি ফান্ডিং থাকে না। আর ফান্ডিং থাকলেও ছোট গ্রান্ট থাকে। কারণ তাদের ফান্ডিং গুলো আসে হয় গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটির ফান্ডিং। এখানে ইন্ডাস্ট্রির ফান্ডিং খুব কম আসে। কারণ আ সোশ্যাল সায়েন্স বলতে গেলে আপনার খুব ইন্ডাস্ট্রির সাথে খুব বেশি লিঙ্ক না। হ্যাঁ? তো যার কারণে হয় কি ইন্ডাস্ট্রির ওরকম ফান্ডিং থাকে না। যেমন আমার কথা বলেন। আমার রিসার্চ গ্রান্ট আছে। কিন্তু ছোট। একটা এই ছোট গ্রান্টে আপনার একজনকে হয়তো ২ মাস বা ৫ মাস হয়তো আরএ হিসেবে দেওয়া যায়। বা এরকম ছোট হেল্প করা যায়। কিন্তু একেবারে ৩ বছর গ্যারান্টিড কাউকে আ মানে ফান্ডিং দেওয়ার মতো অবস্থা থাকে না। অনেক ক্ষেত্রেই থাকে না। হয়তো কিছু ক্ষেত্রে হয়। ২-১ টা আমাদের এখানে
এফআরজিএস গ্রান্ট আছে, গভর্নমেন্ট গ্রান্ট বলে এফআরজিএস। তো ওটা অনেক সময় একটু বড় বড় গ্রান্ট থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো কিছু সাপোর্ট দেওয়া যায়। আর যেহেতু ইউনিভার্সিটি একটা নিয়ম করেছে বা চমৎকার একটা নিয়ম আমি বলবো, যদি কেউ 4 মাসের অধিক আরে পায়, ইউনিভার্সিটি মালার কথা বলছি, তাহলে সে ওই সেমেস্টার টিউশন ফিটা আবার ওয়েভ হয়ে যায়। তো সেটা কিন্তু বেশ ভালো। বাট এইটা কিন্তু আপনি এই আশাটা নিয়ে কিন্তু আপনি আসতে পারবেন না। আপনাকে প্রিপারেশন নিয়েই আসতে হবে যে আপনি হয়তো নিজেকেই পে করতে হবে। তারপরে যদি এগুলো পেয়ে যান বা এগুলো আপনি ডিজার্ভ করেন বা সামহাউ আলহামদুলিল্লাহ যদি আপনার ওইরকম সুপারভাইজার পান বা ওইরকম সুযোগ হয়ে যায়, তাহলে আপনি পাবেন। কিন্তু একেবারেই শিওর হিসেবে আপনি এখানে ফান্ড নিয়ে আসবেন, এটা আসলে খুব কঠিন। মানে অন্যান্য দেশে আমি দেখেছি একটা ফান্ডিং নিয়ে মানুষ যায়, যে এটা ফান্ডিং পেয়েছি কনফার্ম আমি এটা যাব। এই মালয়েশিয়াতে এইটা খুব কম ছিল, খাজানা এবং এমআইএস, কিন্তু এই দুটাই এখন ফ্রিজ করা আছে আমার কাছে যতটুকু মনে হয়েছে। তো বাদ বাকিটা যে ইউনিভার্সিটির যে গ্রান্ট গুলো, সেগুলো আসলে ঠিক ওইরকম না যে আপনি কিছু আপনি এখানে আসার পরে পাবেন। টিউশন ফি ওয়েভার বলেন বা আরএ বলেন, সেগুলো আপনার যোগ্যতায় অথবা আপনার কাজ দেখে হয়তো আপনি এইগুলোর সাথে যুক্ত হতে পারবেন। কিন্তু সেটা খুব সার্টেন না, বা সেটা খুব একেবারে খুব অ্যাট্রাকটিভও না। তবে আ আপনার যদি কেউ সেলফ ফাইন্যান্সে করতে চায়, তার জন্য আমি বলবো হোল প্রোগ্রামটা খুব এক্সপেনসিভ না। অনেকেই এফোর্ড করতে পারে। আমি অনেককেই দেখেছি তারা এফোর্ড করছে বা তারা শেষ করে যাচ্ছে। বিশেষ করে যারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছেন, তারা কিছু ফান্ডিং ও পায়। তো সেই হিসেব থেকেই পেয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ। গ্রেট! চমৎকার! একদম কিছু বাকি নেই। সবকিছু চলে এসেছে। ধন্যবাদ। আমরা কিছু কোয়েশ্চেন নেই। খুব হ্যাঁ, হ্যাঁ। চলে এসেছে। জাস্ট হুম। ব্রিফ যদি কিছু বলার থাকে আপনি জাস্ট এড করে দিয়েন। আ হ্যাঁ, সিউর, সিউর। শুভ উনি বলছেন ফান্ডিং ইঞ্জিনিয়ারিং এমএসসি ফান্ডিং কোয়ান্টিটি কেমন? ওকে। এই যে আমি চেষ্টা করব আনসার করার। সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল যদি ইউনিভার্সিটি মালায়ের কথা বলেন, যেগুলো আমি একটু কাছ থেকে জানি। আচ্ছা। সেটা হচ্ছে ওই একেবারে যেরকম না যে আপনি আসলে এরকম ২০,০০০ পাবেন কি ৩০,০০০ পাবেন, ঐরকম স্পেসিফিক কোন গ্রান্ট আমাদের নেই। হুম, তবে কি, যেমন আপনি যদি মাস্টার্সের জন্য মনে করেন আসছেন, আপনি একজনকে পরিচিত, আপনি যার আন্ডারে রিসার্চ আপনি যদি বাই রিসার্চ করেন, তাহলে যার আন্ডারে আসছেন বা যে পসিবল সুপারভাইজার, অথবা আপনার পসিবল সুপারভাইজারও না, একজন যে আপনার এরিয়াতে কাজ করে, তাকে যদি আপনি আগে থেকে অ্যাপ্রোচ করেন যে, "স্যার আমি আসতে চাচ্ছি বা আমি অ্যাডমিশন পেয়েছি মাস্টার্সে। তো আপনার কোন রিসার্চ গ্রান্ট আছে কিনা? বা থাকলে আমার কাজ করার সুযোগ আছে কিনা?" তো সেক্ষেত্রে হয় কি, ওই অনেকেই তার কাজ মানে স্টুডেন্টের দেখে, অ্যাপ্রোচ দেখে বা তার লেখা বা এগুলো দেখে, যেমন আচ্ছা ঠিক আছে তুমি আসলে আমি তোমাকে ১ বছরের ফান্ডিং দিতে পারবো। সেক্ষেত্রে হয় কি, হয়তো ২,০০০ আপনি ১৮০০ থেকে ২৩০০ রিঙ্গিত পর্যন্ত। এরকম একটা রেঞ্জ। হ্যাঁ, ১৮০০ থেকে ২৩০০ বলতে আপনি আ 45,000 টাকা, বাংলাদেশ টাকা এরকম একটা রেঞ্জে সে প্রতি মাসে পেতে পারে আরএ হিসেবে। হুম, আর এই সময়টা তার টিউশন ফিটা ওয়েভ হতে পারে। কিন্তু এটা আমি আগেই বলে রাখি, এটা কিন্তু সার্টেন না। তো এই জিনিসগুলো যদি কেউ, এটা অনেকটাই আমি বলব স্টুডেন্টের উপর নির্ভর করে, এবং ওই যেভাবে সে মানে তার অ্যাটিটিউড বা তার ডিটারমিনেশন এর উপর নির্ভর করে। কেন বলছি? কারণ সে যদি আগে থেকে চেষ্টাটা করে। অনেকে হয় কি মাস্টার্স এ অ্যাডমিশন পেয়ে এখানে আসার পর তারপরে চেষ্টাগুলো করে। সেটা একটু লেট হয়ে যায়। হ্যাঁ? অনেক ক্ষেত্রে কম্পিটিশনটা অলরেডি এখানে অনেকে চলে আসছে। কম্পিটিশনটা একটু কেমন হয়ে যায় বা কঠিন হয়ে যায়, বা অনেক সময় তারা তাদের ওই আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় বা ভিউ চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি আপনি দেশ থেকে হয় কি, তারা যদি এই অ্যাটিটিউডটা গ্রো করে যে আমি মাস্টার্স এর অ্যাডমিশনটা পেয়েছি, বা অ্যাডমিশন যখন আমি অ্যাডমিশন যখন এপ্লাই করছি, তখনই আমি কোন বিভিন্ন মানুষকে নক করলাম। অনেক প্রফেসর যারা আমাদের এই কাজ, তাদেরকে নক করলাম তাদের কোন গ্র্যান্ট আছে কিনা। তো এইগুলো হলে ওই হয়তো এরকম একটা সুযোগটা থাকে। তো টিউশন ফি ওয়েভার প্লাস হয়তো যদি সে আরএ পায়, ওই ১৮০০ থেকে ২৩০০ রিঙ্গিত এর মাঝামাঝি একটা টাকা সে প্রতি মাসে পেতে পারে। এই। আরেকটা কোয়েশ্চেন এ চলে যাচ্ছি সেটা হচ্ছে উনি এমফিল করেছেন বাংলাদেশ থেকে। মালয়েশিয়ায় পিএইচডি করতে হলে কি দরকার পড়বে? তো কি দরকার পড়বে অলরেডি আপনি বলেছেন। আর কোন বিশ্ববিদ্যালয়ে ভালো হবে? হয়তোবা আপনি একটু এখানে আইডিয়া দিতে পারেন পিএইচডির আচ্ছা, জন্য। এইটা আমার জন্য একটু বলা কঠিন। হ্যাঁ? যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, তো আসলে এই বলাটা কঠিন। তবে আমার কাছে যেটা মনে হয়, আমি খুব ফেয়ারলি কথা বলার চেষ্টা করব। হুম, আ আমি যেটা বলছি, আমি কোন ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি না। হ্যাঁ? আমি মাহফুজ, আমি নিজেই নিজেকে রিপ্রেজেন্ট করছি, কোন ইউনিভার্সিটি থেকে নয়। তো যেটা আমার কাছে মনে হয়, প্রথমত আমি আপনাকে বলব, যে ভাইয়াটা প্রশ্ন করেছেন, সম্ভব হলে আমাদের যে ৫ টা রিসার্চ ইউনিভার্সিটি আছে, ৫ টা যে রিসার্চ ইউনিভার্সিটি আছে, তার যেকোনো একটাতে আপনি ইউ ইউএম, ইউকেএম, হুম, ইউপিএম, ইউটিএম, ইউএসএম, এই হুম, ৫ টা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি। হুম, এদের ফোকাসটা হচ্ছে আপনার রিসার্চ, এবং এখানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের সংখ্যা বেশি, এবং হুম, এখানে আপনার ওই গভর্নমেন্টের আমি বলব মানে সুনজরটাও একটু বেশি বিভিন্ন ফান্ডিং এর ক্ষেত্রে। সেক্ষেত্রে ওই গভর্নমেন্টের সুনজরটা থাকলে হয় কি, ওই আপনার এফআরজিএস যে গ্রান্ট গুলো, সেক্ষেত্রে অনেক লেকচারাররা
একটু প্রিভিলেজ পায়, বা ওই ইউনিভার্সিটিগুলো ওই ইউনিভার্সিটির বাজেটগুলো একটু গভর্নমেন্ট বেশি দেয়। তো সেক্ষেত্রে অনেক ইন্টারনাল গ্র্যান্টও থাকে। তো থাকলে হয় কি, তাহলে ওই আপনার তারা RA-টারে বা RA অথবা এই ধরনের টিএ বা কিছু কাজ করতে পারেন, বা কিছু মানে মানে কি বলবো, মানে ফান্ডিংও একটা ফান্ডিং মতো বলতে পারেন যে তারা পেতে পারেন। এটা চান্সটা বেশি থাকে এই। আর এটার বাহিরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আপনার অনেক ক্ষেত্রে হয়তো ফান্ডিং এটা হয়তো এতটা পায় না যতটা না RU, যা রিসার্চ ইউনিভার্সিটি গুলো পায়। হ্যাঁ? আর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে কোথায় আসবেন, আমি বলবো কোথাও পিএইচডি করতে আসতে হলে ৩ টা জিনিস দেখতে হয়। তো ফার্স্ট হচ্ছে আমার কাছে মনে হয় আপনি দেখতে পারেন যে বিশ্ববিদ্যালয়টার অপরচুনিটি গুলো কেমন। যদি আপনি সায়েন্সে আসেন, ল্যাব গুলো আছে কিনা আপনি চেক করতে পারেন কিন্তু। এই যে তাদের কি ল্যাব আছে বা এটা চেক করতে পারেন। কারণ এবং লাইব্রেরি ফ্যাসিলিটি গুলো কেমন, তাদের কি অনেক ডেটাবেজের অ্যাক্সেস আছে কিনা। এগুলো কারণ একটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট কিন্তু আপনাকে গ্রো করতে হেল্প করে। ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট গ্রো করতে। দ্বিতীয় হচ্ছে আপনি কার আন্ডারে করছেন। যেটা আমার কাছে খুব বেস্ট, আমার সবচেয়ে মনে হয় বেশি ইম্পোর্টেন্ট। কারণ অনেক সময় কি আপনি দেখবেন যে অনেক রিসার্চ ইউনিভার্সিটি হয়তো না, আমাদের অনেক ভালো ইউনিভার্সিটি আছে। রিসার্চ ইউনিভার্সিটি হয়তো তারা এখানে স্ট্যাটাস পায়নি। কিন্তু সেখানে এত কিছু ভালো মানের মানে ওয়ার্ল্ড ক্লাস প্রফেসর আছেন। এখন যদি আপনি তাদের আন্ডারে পিএইচডি করার সুযোগ পেয়ে যান, তাহলে আপনাকে অবশ্যই সেটা আমার মনে হয় নেওয়া উচিত। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সুপারভাইজার গুলো যদি খুব নলেজেবল হয়, খুব ভালো হয়, তারা যদি ওয়ার্ল্ড ক্লাস হয়, আপনি যে জিনিসটা পাবেন বা যে শিখতে পারবেন, কারণ পিএইচডিটা অনেক ক্ষেত্রে আমি বলব বেশ স্পেশালাইজড। আপনার ইউনিভার্সিটি হয়তো কন্ট্রিবিউট করে, এনভায়রনমেন্ট প্রোভাইড করে, কিন্তু আল্টিমেটলি আপনি যেই মানে আপনি যে গ্রোটা করেন, সেই গ্রোটা আপনার সুপারভাইজারের হাত ধরে আসে। এখন আপনি যদি ভালো হ্যান্ডে যান, ইফ ইউ আর উইথ দ্য গুড হ্যান্ডস, রাইট, তাহলে কিন্তু আপনি একটা ভালো। এইজন্য আমার মনে হয় ওই একেবারে জেনারেলাইজ বলা যাবে না যে আপনি এখানে যান। আমার মনে হয় পসিবল সুপারভাইজার কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কেমন হেল্প করে, বা তাদের রিসার্চ কেমন করছেন, বা তাদের আন্ডারে যদি কেউ পিএইচডি করে থাকে তার সাথে কথা বলা যেতে পারে যে উনি কেমন কোঅপারেট করেন, এটা। আর তৃতীয়ত আমি যেটা বলব যে ওই ইউনিভার্সিটিতে আপনার অন্যান্য যে ফান্ডিং আছে কেমন, সেটা দেখা যেতে পারে। সুতরাং প্রথমত ইউনিভার্সিটি ফ্যাসিলিটিটা কেমন, এই ওভারঅল তাদের ডেটাবেজের অ্যাক্সেস বলেন বা এগুলো কেমন। আর দ্বিতীয় হচ্ছে সুপারভাইজার কেমন, আর মানে উনাদের প্রোফাইল কেমন। আর তৃতীয় হচ্ছে ফান্ডিং এর বিষয়টা যদি আপনি চিন্তা করেন। এই জন্য একেবারে মানে ঢালাও ভাবে কোন ইউনিভার্সিটিতে আপনি যাবেন এটা আমি বলতে পারছি না। আমার কাছে মনে হয় এই রিসার্চটা আপনাকে করতে হবে। আপনি যেই ফিল্ডে যেখানে আছেন ওই ফিল্ডের কারা ভালো প্রফেসর। ইভেন আপনি এটাও খুঁজে বের করতে পারবেন যে আমি ফর এক্সাম্পল আমি ফাইন্যান্সে আমি করতে চাই। ও ভাইয়া হয়তো ফাইন্যান্সে ফর এক্সাম্পল উনি ফাইন্যান্সে করতে চায়। তাহলে ফাইন্যান্সে নাম করা বা ভালো প্রফেসর বা ইন্টারন্যাশনাল মানের প্রফেসর গুলো কারা মালয়েশিয়াতে আপনি খুঁজে পাবেন। তারা কোথায় আছেন, কোন বিশ্ববিদ্যালয়ে আছেন। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আছে ইনসেফ, একটা ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে ইনসেফ। হ্যাঁ, ইনসেফ একটা বিশ্ববিদ্যালয়, এটা প্রাইভেট এবং আপনার ওই ব্যাংক নেগারার স্পন্সর। হ্যাঁ, তো সেটা কিন্তু আপনার এই রিসার্চ ইউনিভার্সিটি না, এবং বাট ওখানে যে ধরনের প্রফেসররা আছেন একেবারে মানে কি বলবো আমি, মানে খুব হিউজ, তারা বিশাল স্টার, আমি বলবো স্কলার, বিশাল স্টার তারা। তো আপনি যদি মনে করেন যদি ওই স্টারদের আন্ডারে আপনি করতে পারেন, সুযোগ পান, তাহলে তো আপনার এখানে ইউনিভার্সিটিটা খুব বেশি ম্যাটার করছে না। রাইট। হ্যাঁ, এইজন্য আপনার অবজেক্টিভটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপনি ওই ভাইয়ের মানে যে পিএইচডি করতেছে তার আরেকটা অবজেক্টিভের ব্যাপার। আপনি কোথায় যদি চিন্তা থাকে যে আমি জাস্ট গিয়েই পিএইচডিটা করেই চলে আসবো। পাবলিকেশন বলেন বা গ্রো করার বলেন বা এগুলো আমার অতটা চিন্তা নেই। আমার একটা পিএইচডি লাগবে খুব দ্রুত। সেটার জন্য কিন্তু আপনি ইউনিভার্সিটি গুলো আপনি শুনতে পারবেন, বন্ধু-বান্ধবের কাছে জানতে পারবেন বা বিভিন্ন গ্রুপে জানতে পারবেন যে কিছু ইউনিভার্সিটি আছে যেখান থেকে আপনি হয়তো পাবলিকেশন রিকোয়ারমেন্ট নেই। যেমন আপনি ইউনিভার্সিটি মালার কথা আপনাকে একটা উদাহরণ হিসেবে বলি। আপনি যদি এখান থেকে পিএইচডি শেষ করতে চান, আপনার মিনিমাম ২ টা পাবলিকেশন লাগবে আপনার ওই ভাইভাতে, আদারওয়াইজ আপনি ভাইভাতে আপনাকে ডাকবে না। ২ টা পাবলিকেশন না দেয়া পর্যন্ত। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনার পাবলিকেশন লাগে না। আপনি গ্র্যাজুয়েট হতে পেরে যেতে পারেন। পাবলিকেশন ছাড়া গ্র্যাজুয়েট করতে পারবেন। আরেকটা হচ্ছে যেমন ইউনিভার্সিটি মালাতে আপনার যারা এক্সামিনার হয়, পিএইচডি যারা এক্সামিনার হয়, এরা হচ্ছে সব আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আমাদেরকে নেওয়া হয়। হ্যাঁ? আর হচ্ছে কি ইউনিভার্সিটি মালা থেকে ভালো র‍্যাংকিং এর ইউনিভার্সিটির প্রফেসরদেরকে নেওয়া হয়। তো এখানে যদি আপনি কোয়ালিটির কথা বলেন বা সময়ের কথা বলেন, অনেক সময় এখানে সময়টা একটু বেশিও লাগতে পারে, আবার কিছু রিস্ক থাকে বা অনেক ব্যাপার। যদি কেউ সত্যিই খুব একটা ভালো মানের পিএইচডি বা এগুলো করতে চায়, সেক্ষেত্রে তারা চাইবে যে আমি ঐরকম একটা জায়গায় যাবো যেখান থেকে আমি এমন একটা পিএইচডি করব যেটা হয়তো খুব একটা ইন্টারন্যাশনালি একটা ভ্যালু থাকবে। কিন্তু সবার কিন্তু ইনটেনশন একরকম থাকবে না। হু, বা হু। সবাই ভাববে যে আমি অনেকেই যেটা আমি বললাম যে বাংলাদেশে আপনি কোন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন। হয়তো উনি অলরেডি প্রবীণ হয়ে গেছেন।
উনি হয়তো জাস্ট প্রফেসর হতে চাচ্ছেন বা শখ থেকে পিএইচডি করতে চাচ্ছেন বা ওরকম এমন হতে পারে তার সময়ের কনস্ট্রেইন আছে, অনেক কিছু মিলাই। আমি বলব যে আসলে একেবারে ঢালাও ভাবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আসবেন এটা আমি বলতে পারছি না। তবে যদি আমার অনেস্ট ওপিনিয়ন চান আমি বলব যে কোনো ৫ টা যেই আরইউ ইউনিভার্সিটি আছে সেটা কনসিডার করতে পারেন। এর বাহিরেও অনেক বিশ্ববিদ্যালয় আছে। বিভিন্নভাবে তারা আমি বলব স্পেশালাইজড ইউনিভার্সিটি আছে, যেমন টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে। হ্যাঁ? সেগুলোতে আপনি নক করতে পারেন। এজন্য আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কি চাচ্ছেন। যদি আপনি ভালো কিছু এক্সপার্টদের হাত থেকে পিএইচডি করতে চান, তাহলে ওই এক্সপার্টটা কোথায় আছে সেটা দেখবেন। এক্সপার্ট কোথায় পাচ্ছে? আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। এখানে একটা বিশ্ববিদ্যালয় থেকে আমার এক পরিচিত ভাই উনি পিএইচডি করেছেন। সেটা আরইউ না, আরইউ এর না। কিন্তু উনি উনি এমন ২ জনের কাছে পিএইচডি করেছেন, উনারা একেবারেই ওয়ার্ল্ড ক্লাস। একেবারে ওয়ার্ল্ড ক্লাস মানে প্রফেসর উনাদের আন্ডারে করেছেন। এবং উনার করার কারণে আমি দেখেছি উনার কাজ যে পিএইচডি যে কাজটা উনি করেছেন বা পরবর্তী যে পাবলিকেশন গুলো যখন আমি দেখি, আমি খুব মানে আমি খুব খুশি হই যে চমৎকার কাজ করেছেন উনি। এবং উনি একটা ভালো জায়গায় কাজ এখন শিক্ষকতাও করছেন। এজন্য এটা এটা এমন নয় যে আপনাকে এই ইউনিভার্সিটি করতে হবে বা আরইউ এর মধ্যেই করতে হবে, নট নেসেসারিলি। যদি আপনার টার্গেট থাকে যে আপনি ভালো কোন প্রফেসরের কাছ থেকে করবেন, আপনি সেটাকে দেখতে হবে আপনার ফিল্ডে এক্সপার্ট কারা। তো হুম, আপনার ফিল্ডে এক্সপার্ট যদি ইউপিএম এ থাকে, আপনি ইউপিএম এ যাবেন। আপনার যদি ইউকেএম এ থাকে, ইউকেএম এ, যদি ইউএসএম থাকে, ইউএসএ যাবেন। আমার কাছে সেটাই মনে হয়। হ্যাঁ? হুম, এবং আপনার অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও আছে যারা খুব ভালো করছে। আপনি সানওয়ে আছে এখানে, টেইলর আছে, আ আপনার বাইরে যে ক্যাম্পাস নটিংহাম আছে, মোনাশ আছে, ইউসি অনেক ইউনিভার্সিটি। আসলে আমার নাম বলাটা ঠিক হবে না। অনেক ইউনিভার্সিটি আসলে, অনেক ইউনিভার্সিটি। আমার মনে হয় অনেক ভালো ইউনিভার্সিটি আছে। ওই সমস্ত ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো প্রফেসরও আছেন। হ্যাঁ? অনেক ভালো প্রফেসরও আছেন। তো এইজন্য আমার মনে হয় ওই প্রফেসর গুলো যদি আপনি টার্গেট করেন যে আপনি যারা এক্সপার্ট তাদের আন্ডারে করবেন বা আপনার ফিল্ডে বা আপনার এরিয়াতে, যেমন আমি সেফ এক্সাম আমি বিহেভিয়ারাল ফাইন্যান্স এ কাজ করেছি। এখন আমাকে কিন্তু খুঁজতে হবে আমি বিহেভিয়ারাল ফাইন্যান্স এ কারা কাজ করছেন। আপনার যদি ইন্টারেস্ট থাকে, হুম। হ্যাঁ? অথবা ব্যাংকিং এ আমাদের আমাদের দেখেন অনেকেই ব্যাংকিং এ পিএইচডি করতে চায়। অনেকে কর্পোরেট ফাইন্যান্স এ পিএইচডি করতে চায় ফর এক্সাম্পল। তো ওই কর্পোরেট ফাইন্যান্স এ কে ভালো? বা উনি কোন বিশ্ববিদ্যালয়ে আছেন? আমার মনে হয় সেটা খুঁজতে হবে। তাহলে আপনি রাইট জায়গায় যেতে পারবেন আমার মনে হয়। ইউনিভার্সিটি ডাজ ম্যাটার, কিন্তু এটা থেকে আমার মনে হয় এটাও একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। হ্যাঁ? আচ্ছা। ওকে। সো আমরা আরো কিছু কোয়েশ্চেন আছে। মোটামুটি সবগুলোরই সিমিলার টাইপের অ্যান্সার থাকার কথা। যেমন সে সামথিং রিগার্ডিং ইউকেএম, পিএইচডি অপরচুনিটি আপনি মাত্রই বললেন ইউকেএম, রাইট। ইউকেএম নিয়ে। সো আই থিংক জি। অলরেডি কভারড। অ্যান্ড দেন কোয়েশ্চেন আসছে জনি কোয়েশ্চেন করছেন পিএইচডি শেষে জব অপরচুনিটি কেমন? অ্যান্ড মোস্ট ডগস এর জন্য কি ইউরোপের নর্থ আমেরিকা পিএইচডি এর কেমন কাউন্ট করে? আচ্ছা আমরা জবে হচ্ছে একটু করে যাচ্ছি তার আগে হচ্ছে একটু দেখি। আরেকটা কোয়েশ্চেন আছে যে আ ইউনিভার্সিটি মালয় এমআইএস বা ডাটা সায়েন্স এ মাস্টার্স করা যায় কিনা? আমি যতটুকু জানি হ্যাঁ, করা যায়। তারা রিসেন্টলি এই জিনিসগুলো ওপেন করেছে। আপনার ইভেন ওই যে এটা কি বলে? ব্লকচেইন এ তারা যে এটা আ ভুলে গেলাম টার্মটা আমি। এআই তেও ইভেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করছে এবং আমার বিশ্বাস সেখানে করা যায়। আমি যতটুকু জানি সেখানে করা যায়। তারপর আপনি একটু চেক করে দেখতে পারেন। ওদের ওয়েবসাইটে আছে। সিয়াম হোসেন ওনার উপরের ২ টা কোয়েশ্চেন অলরেডি অ্যান্সার করা হয়ে গিয়েছে। উনি যদি লাইভটা দেখে থাকে জেনে যাবে। লাস্ট কোয়েশ্চেন যেটি যে মালয়েশিয়া থেকে মাস্টার্স এর পর ইউরোপে ক্রেডিট ট্রান্সফার করা যায় কিনা? মাস্টার্স এর পর ক্রেডিট ট্রান্সফার যায় না আসলে সে। প্রশ্নটা ঠিক আমি বুঝি না। মানে উনি কি মাস মাস্টার্স আবার ওখানে কি কন্টিনিউ করতে চাচ্ছেন? ক্রেডিট ট্রান্সফার নাকি উনি পিএইচডি করতে চাচ্ছেন? ক্রেডিট ট্রান্সফার যেহেতু বলছেন আই থিংক হয়তোবা হ্যাঁ। উনি ওখানে ও ট্রান্সফার করতে আচ্ছা, আমি এটার ব্যাপারে হয়তো আমার মনে হয় ইউনিভার্সিটি ভ্যারি করবে। হুম, কিন্তু আপনি এখানে কিছু রিকগনাইজড ইউনিভার্সিটি আছে। আপনি এখান থেকে যদি করেন, আমি দেখেছি বিশেষ করে যারা মালয়েশিয়া থেকে মাস্টার্স করছে। হুম, আমি অনার্স মাস্টার্স করেছি। হুম, আমি বিরাট একটা অংশ আমি বলব 80 থেকে 90% যারা বাইরে যেতে চেয়েছে, তারা সবাই খুব ভালো ফান্ডিং এ গেছে। বিরাট একটা অংশ ভালো ফান্ডিং এ গেছে। তার একটা রিজন কি জানেন? আমি বলি আমাদের কিছু ভাইয়েরা আছে যারা অনার্স করেছেন এবং মাস্টার্স করেছেন। এখানে হয় কি মালয়েশিয়ার ওই যে পাবলিকেশন এর ফোকাসটা চলে আসছে somehow হ্যাঁ? মালয়েশিয়াতে অনার্স করার পরে কেউ যদি মাস্টার্স করে, তার কিছু না কিছু পাবলিকেশন হয়ে যায়। সে যে ফিল্ডে হোক না কেন। যদি ইভেন ইঞ্জিনিয়ারিং এ হয় বা সায়েন্স এ হয় দেখবেন তাদের চমৎকার কিছু ভালো, ভালো জায়গায় সে পাবলিশ করে ফেলে। তখন হয় কি তখন এই পাবলিকেশন এর কারণে তারা যখন অস্ট্রেলিয়াতে এপ্লাই করে বা অন্য জায়গায় এপ্লাই করে, পাবলিকেশনটা কিন্তু ডাজ ম্যাটার পিএইচডি র জন্য। তো রাইট। সেক্ষেত্রে হয় কি একটা ভালো ফান্ডিং তারা পেয়ে যাচ্ছে। এজন্য আমি বলব যে অনেকে যদি মালয়েশিয়া থেকে একটা ট্রানজিট হিসেবে ইউস করতে চায়, সেটাও কিন্তু নট ব্যাড আইডিয়া। যদি এখানে কেউ অনার্স মাস্টার্স করার পরে পিএইচডি করতে চায় ইউরোপে, ইটস ফাইন। কারণ কি সেই সুযোগগুলো পেয়ে যায়। হয়তো অনেক ক্ষেত্রে হয় কি আমাদের দেশে আমি বলব এনভায়রনমেন্ট আমরা
ইন টার্মস অফ মেরিট অন অল দিস থিং, আমি পার্সোনালি মেরিটটাকে এখন আর বিশ্বাস করি না। আমি মনে করি যে পরিশ্রমটা, হ্যাঁ, আর অ্যাটিটিউডটা, ডিটারমিনেশনটাই ম্যাটার। কত ভালো মেধা, আমার কাছে এখন জানি মনে হয় যে মেধা মোরাললেস সবারই সমান, কে কতটুকু এক্সারসাইজ করে সেটাকে মানে সামহাও প্রতিফলিত করতে পারছে তাদের জীবনে। তো এটা হয় কি, যারা যদি কেউ মালয়েশিয়াটাকে ট্রানজিট হিসেবে ইউজ করতে চায় সেটা সম্ভব। সম্ভব ইন এ সেন্স যদি কেউ এখানে অনার্স বা মাস্টার্স করে, যেহেতু ইউনিভার্সিটি গুলোর ফোকাস বা প্রফেসরদের গুলোর ফোকাস গুলো একেবারে পাবলিকেশনটা বেশ হাইলাইটেড এখানে, এবং পাবলিকেশনটাকে বেশ অ্যাপ্রিশিয়েট করা হয়। তো এখানে বিরাট একটা অংশ তারা ভালো একটা পাবলিকেশন করে ফেলে, এবং সেই কারণেই তাদের জন্য অস্ট্রেলিয়াতে বা অন্য জায়গায় যেতে ফান্ডিং পেতে বেশ সুবিধা হয়। আমার কিছু পরিচিত ছোট ভাইরা তারা ইঞ্জিনিয়ারিং করেছে, কয়েক জায়গা থেকে, অস্ট্রেলিয়ার কয়েক জায়গা থেকে ফান্ডিং পেয়েছে। একটা মাত্র কারণ হচ্ছে তাদের ওই বেশ কিছু, আপনি দেখেন যদি কারো ৫-৭টা পাবলিকেশন থেকে যায় বা 10টা পাবলিকেশন থেকে মাস্টার্স এর পরে, চিন্তা করেন, অবশ্যই ইউনিভার্সিটি গুলো অ্যাপ্রিশিয়েট করে। তো আমার মনে হয় যদি উনি ক্রেডিট ট্রান্সফার, আমি জানি না উনি আসলে কি মেন করতে চাচ্ছেন, যদি ক্রেডিট ট্রান্সফারের বিষয়টা ডিপেন্ড করে ওই ইউনিভার্সিটি এখানকার ইউনিভার্সিটি গুলো রিকগনাইজ করবে কিনা, বা ওই কোর্স গুলো মিলবে কিনা, বা ওই কোর্স আউটলাইনে কি কি কন্টেন্ট পড়ানো হয়, আমার মানে এগুলো জেনারেলাইজ ভাবে বলা যাবে না। কারণ একটা একই কোর্সের আপনার কিন্তু কোর্স কন্টেন্ট আমি দেখেছি, যেমন আপনি যদি অস্ট্রেলিয়াতে যেতে চান, ওরা দেখে যে তুমি হয়তো মাইক্রো ইকোনমিক্স করেছো, তো মাইক্রো ইকোনমিক্স কি কি পড়েছো, হ্যাঁ, ওই যে কোর্স আউটলাইনটা চাই, কোর্স ইনফরমেশনটা চাই। তো সেক্ষেত্রে যদি অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব, মানে আমি দেখছি সম্ভব। তবে যদি কেউ এখানে মাস্টার্স, অনার্স মাস্টার্স করে পিএইচডির জন্য বাইরে যেতে চায়, ইঞ্জিনিয়ারিং বা বিশেষ করে সায়েন্সের জন্য, তাদের জন্য ফান্ডিং পাওয়াটা বেশ সহজ হয়ে যায়, আমি দেখেছি আর কি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আর কি। এক্স্যাক্টলি। ওকে, সো আসলে আমরা দুটো পার্ট নিয়ে কথা বলার কথা ছিল। হ্যাঁ। একটা পার্টি অবশ্যই এই পার্টটায় ফোকাস পাওয়া উচিত, যেহেতু আমার টার্গেট হচ্ছে যারা হাই স্ট্রিজে যেতে চাই। কিন্তু এরপরেও যদি আমরা একটু ব্রিফলি যদি একটু কভার করি, যেটা আমরা বলেছি আমরা ক্যারিয়ার নিয়ে একটু করে কথা বলবো। তো সেই ক্ষেত্রে পড়াশোনা শেষ করার পরে যদি কেউ ওখানে, আপনি যেভাবে লাইক ইউনিভার্সিটিতে সেভাবে যদি কেউ ইউনিভার্সিটি বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, সেক্ষেত্রে ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে বাংলাদেশ থেকে কেমন মানুষজন কাজ করছে, এবং হয়তোবা ইন ব্রিফ যে আসলে কেউ যদি চায় তাহলে সে কিভাবে আগাতে পারে। বাট খুবই ব্রিফ করতে হবে, কারণ হচ্ছে আমাদের অলরেডি কয়েক ঘন্টা শেষ আসলে। আচ্ছা, ঠিক আছে। এই একটা জায়গাতে আপনার ক্যারিয়ারের জায়গাটাতে আমার মনে হয় মালয়েশিয়া এখনো গ্রো করতে পারেনি। গ্রো করতে পারেনি মিন তাদের যেই স্ট্র্যাটেজিটা, সেই স্ট্র্যাটেজিটাতে আমরা ঠিক মানে এক্সপাট্রিয়েট যারা, বা যারা অনার্স শেষ করে বা মাস্টার্স শেষ করে যে কাজের সুযোগ বা সেইটা নেই। একেবারেই আমি বলব যে খুব সামান্য, এবং ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। যেমন আমি আপনাকে একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে মালয়েশিয়াতে ৩ ধরনের কাজের সুযোগ আছে। ৩ ক্যাটেগরির এমপ্লয়মেন্ট পাস বলে, হ্যাঁ? একটা হচ্ছে আপনার ৩,০০০ থেকে ৪,৯০০ এই রেঞ্জের একটা ক্যাটেগরি। আরেকটা হচ্ছে গিয়ে ৫,০০০ থেকে ৯,৯৯৯ এরকম। আরেকটা ১০,০০০ থেকে উপরে। ৩ ক্যাটেগরির এরা এমপ্লয়মেন্ট পাস দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে ১ম আপনার যদি সেলারি 10,000 অ্যান্ড অ্যাবভ থাকেন, যদি এরকম সেলারি কেউ অফার করে, কোনো কোম্পানি বা কোনো ইউনিভার্সিটি অফার করে, আপনি জব করতে পারবেন বা ভিসা পাবেন জব করার জন্য। আর দ্বিতীয় ক্যাটেগরি যারা ৫,০০০ থেকে ৯,০০০ তারাও পাবে। কিন্তু তৃতীয় ক্যাটেগরি যেটা যদিও লেখা আছে সেটা সম্ভব, বাট অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যাদের ৫,০০০ থেকে সেলারি কম, তারা এমপ্লয়মেন্ট পাস পায় না বা ভিসা পায় না। সেক্ষেত্রে হয় কি, যারা অনার্স করেছে, হ্যাঁ, যারা ফ্রেশ গ্রাজুয়েট, তো অনেক কোম্পানি, সেটা বিজনেস থেকে বলেন, ইঞ্জিনিয়ারিং থেকে বলেন, অনেক কোম্পানি ৫,০০০ সেলারি অফার করতে চায় না। কারণ এখানে আপনার লোকালদের যে সেলারি আপনার অনার্স করার পরে সেটা 2000 থেকে শুরু করে 3000 বা 3500। তো এই সেলারি তারা লোকালদেরকে প্রোভাইড করে। এখন তাদের কোনো ফরেনারকে নিতে হলে, মানে অনার্স এর পরে যদি কোনো ফ্রেশ গ্রাজুয়েটকে তারা অ্যাপয়েন্ট করতে চায়, তাদেরকে ৫,০০০ রিঙ্গিত দিতে হয়। যদি ভিসাটা, মানে তাদের যদি ভিসা দিতে হয়। এই কারণে হয় কি, কাজের অপরচুনিটিটা খুবই কম। কারণ একটা অনার্স পাস করা ছেলে, সেটা বিজনেসে হোক বা অ্যাকাউন্টিং এ হোক বা অন্য জায়গাতে, তারা এই ৫,০০০ সেলারিটা একটা কোম্পানি থেকে পায় না বা কোম্পানি দিতে চায় না। যখন তারা এই সেলারিটা না পায়, তখন তার জন্য ভিসা প্রসেস করতে পারে না। এই কারণে হয় কি, আপনার বিরাট একটা অংশ অনার্স মাস্টার্স করে মালয়েশিয়াতে চাকরি করতে পারে না। কিন্তু একটা জায়গায় যেখানে মালয়েশিয়াতে চাকরি বা ক্যারিয়ারের যথেষ্ট সুযোগ আছে, সেটা হচ্ছে পিএইচডি করার পরে। কারণ পিএইচডি করার পরে একজন যেই স্যালারিতে ইউনিভার্সিটি গুলোতে চাকরি করে, বা প্রাইভেট বলেন, পাবলিক বলেন, বা ইউনিভার্সিটি কলেজগুলো চাকরি করে, সেটা অনেক ক্ষেত্রেই ৫,০০০ এর উপরে। যেহেতু ৫,০০০ এর উপরে স্যালারি পায়, সুতরাং তারা এই এমপ্লয়মেন্ট পাসটা পেয়ে যায়। এমপ্লয়মেন্ট পাস পেলে আপনি কন্ট্রাক্ট বেসিস কাজ করতে পারবেন, এবং এই কন্ট্রাক্টটা ৫ থেকে ৯,০০০ সেলারির মধ্যে হলে নরমালি 2 ইয়ার্স কন্ট্রাক্ট দেয় একবারে। তারপর আপনি রিনিউ করতে পারবেন, বা যদি ইউনিভার্সিটি রিনিউ করে, বা আপনার যেখানে কাজ করেন।
আরেকটা হচ্ছে যারা প্রফেসরের উপর তারাও ওইরকম কন্ট্রাক্ট বেসিস কাজ করে। তো যেখানে যেহেতু মালয়েশিয়াতে আপনার ওই যে পার্মানেন্ট রেসিডেন্স বলেন বা সিটিজেন বলেন, এর আসলে ঠিক সঠিক আমি বলবো প্রপার মেকানিজম নেই। ব্ল্যাক এন্ড হোয়াইট কিছু জিনিস আছে কিন্তু আসলে পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল। মালয়েশিয়াতে আপনার রেসিডেন্স যারা বিশেষ করে পিআর বলেন বা সিটিজেন পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল। তো যেহেতু এই সুযোগগুলো থাকে না, তা যার কারণে হয় কি আপনি আপনি ট্রিট হন সবসময় এক্সপার্ট্রেট হিসেবে। যেহেতু ওই সুযোগগুলো আমাদের থাকে না, তাহলে হয় কি সবাই এক্সপার্ট্রেট হিসেবে ট্রিট হয়। এখন এক্সপার্ট্রেটদের ভিসা পাওয়ার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ৫,০০০ এর উপরে সেলারি হতে হবে। নরমাল। যদিও একটা আছে যে ৩,০০০ থেকে ৫,০০০ হলে হবে, কিন্তু ওইটাতে ওই ক্যাটেগরিতে তারা ভিসা দিতে চায় না। অনেক ক্ষেত্রেই দেয় না। তো ৫,০০০ এর উপরে হলে আপনি সেফ, মানে আপনি ভিসা পেতে পারেন। তো যার কারণে আপনার একটা ওয়েতেই আমি দেখছি যে ক্যারিয়ারটা গ্রো করা যায় বা অনেকেই যারা চাকরি করছে সেটা হচ্ছে পিএইচডি করার পরে, হ্যাঁ? চাকরিটা পাওয়ার একটা সুযোগ থাকে বা ক্যারিয়ার মানে আপনি একটা সময় পর্যন্ত আপনি কি বলে কন্ট্রাক্ট বেসিস কাজ করতে পারবেন। এইটা। আর আরেকটা বিষয় আছে যেটা সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং এ বা মনে করেন সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন বা এই ধরনের টেকনিক্যাল ইয়েতে অনেকেই যারা খুব এক্সপার্ট হয়ে যায়। এটি কিন্তু খুব কম এক্সেপশনাল আমি বলব। তো এরা হচ্ছে অনেক সময় অনেক কোম্পানি থেকে ৫,০০০ এর উপরে সেলারি পায়। তারা তারা কিন্তু এই জবগুলো পাচ্ছে। এখন প্রশ্ন হলো এটা কি সব ফরেনারদের জন্য একই? না। আপনি এখানে যারা আসিয়ান কান্ট্রি আছে, আসিয়ান কান্ট্রিতে ১০ টা দেশ আছে, হ্যাঁ? তো এই আসিয়ান যারা কান্ট্রি যেমন আপনার থাইল্যান্ড বলেন বা ইন্দোনেশিয়া বলেন, যারা আসিয়ান কান্ট্রি আছে তাদের আবার এই রিকোয়ারমেন্টটা নেই। এর থেকে কম সেলারি হলেও তারা ভিসা পাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আসিয়ানের বাহিরে, বিশেষ করে যদি আমরা বাংলাদেশী হই, হ্যাঁ? কিংবা আরো আশেপাশে পাকিস্তানি বা আরো বিভিন্ন দেশে, তাহলে হয় কি আমাদের জন্য এইটা আমরা ওই আন্ডারে পড়ি না, আসিয়ানের মধ্যে পড়ি না। তো আমাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা হচ্ছে ৫,০০০ রিঙ্গিত সেলারি হতে হবে। এখন ৫,০০০ রিঙ্গিত সেলারি একটা ফ্রেশ গ্রাজুয়েট পায় না বা এক কোম্পানি দিতে চায় না। যেহেতু তারা লোকালদেরকে পেয়ে যাচ্ছে ২,০০০ কেন তারা দিবে? আনলেস আনটিল যদি কেউ এক্সেপশনালি ভালো হয়, তো সেটাকে আসলে কাউন্ট করা যায় না। আমার মনে হয় এক্সেপশনাল কে এক্সাম্পল হিসেবে নেয়া যাবে না। হ্যাঁ? সেটা একটা ব্যাপার। এজন্য আমার মনে হয় ক্যারিয়ার গ্রো করার একটা হচ্ছে কি যে আপনার পিএইচডি টা খুব ইয়ে হয়। আর আরেকটা ভাই দেখলাম একটু প্রশ্ন করেছে ওটা আমি একটু একটু আনতে চাই সেটা হচ্ছে ইউরোপ আমেরিকাতে যদি কেউ পিএইচডি করে তার ভ্যালুটা কেমন বা সেখানে কাজ করতে পারবে কিনা? অন্য জায়গা থেকে সে করতে পারবে কিনা? হ্যাঁ, সুযোগ আছে। আপনি যদি ইউরোপ আমেরিকা থেকে পিএইচডি করে আসেন, অবশ্যই সুযোগ আছে। তবে একটা জিনিস মাথায় আপনাকে রাখতে হবে সেটা হচ্ছে মালয়েশিয়াতে পাবলিকেশনটা খুব হাইলি দেখা হয়। মানে এটা খুব হাইলি ভ্যালুড একটা ব্যাপার। এখন হয় কি আমি আমি আমার পরিচিত একজনকে বা আমি দেখেছি সেটা হচ্ছে ইউকে থেকে অনেকেই আমি দেখেছি পিএইচডি শেষ করেন। এবং পিএইচডি শেষে হয়তো একটা পাবলিকেশন ও থাকে না। কারণ অনেক সময় রিকোয়ারমেন্ট টা থাকে না। হ্যাঁ? এটা ফোকাসের ব্যাপার। এটা ভালো খারাপ বলছি না। এটা ফোকাসের ব্যাপার। হয়তো পিএইচডি থাকে না। যদি আপনি পিএইচডি শেষে একটাও পাবলিকেশন না থাকে, তাহলে আপনি মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে আপনার ভালো ডিগ্রি থাকলেও আপনাকে নিবে না বা নিতে চাইবে না। যেটা আমি দেখেছি। যেমন সেপ্রাম ইউনিভার্সিটি মালয়ের কথা বলি। আপনাকে ৫ টা এসএসসিআই ইনডেক্স এর পেপার থাকতে হবে মিনিমাম। একটা ফরেনারদের জন্য। তো এই যে জিনিস কিছু, কিছু রিকোয়ারমেন্ট আছে, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে হয় কি ইউরোপের থেকে বা ইউএস থেকে বা আপনি যদি পিএইচডি করে আসেন অবশ্যই আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে, একটা প্রিভিলেজ পাবেন। কিন্তু যদি আপনার পাবলিকেশন না থাকে তাহলে অনেক ক্ষেত্রে হবে কি তা হয়তো আপনি একটু ঝামেলা পোহাতে পারেন বা অথবা আপনি যে এক্সপেক্টটা করতেছেন সেলারি বা আপনি যেই পজিশনে আপনি হয়তো সিনিয়র লেকচারার পজিশনে এক্সপেক্ট করছেন, আপনি হয়তো লেকচারার পজিশন পেতে পারেন। এরকম। কিন্তু সুযোগ আছে। সুযোগ আছে বাট অবশ্যই মালয়েশিয়া খুব, খুব বেশি ফরেনার ফ্রেন্ডলি কান্ট্রি না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তারা লোকালদেরকে এখনো প্রাধান্য দিতে পছন্দ করে বা তারা লোকালদেরকে প্রাধান্য দেয়। তাদের রুলস রেগুলেশন এ লোকালদের প্রাধান্য আছে। তো সেই জায়গা থেকে আপনাকে একটা ফরেনার হিসেবে একটা এক্সপার্ট হিসেবে যদি আপনাকে জায়গা করে নিতে হয়, আপনাকে ডেফিনিটলি এক্সেপশনালি মানে কাজগুলো করতে হবে বা আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর বেটার দ্যান আ লোকাল। যদি আনলেস আমি এটা প্রমাণ না করতে পারি যে আমি আমাকে নিলে আমি একটা লোকাল থেকে বেশি সার্ভ করতে পারবো বা বেশি ভালো কিছু দিতে পারবো, তাহলে আমাদের আসলে এই ডিমান্ডটা থাকবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে চাকরিটা বা ক্যারিয়ারের ইয়েটা ডিপেন্ড করছে মানে যে পাস করলেই যে একজন চাকরি পাবে এরকম না। যেমন আমি 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 ইউরোপে দেখেছি বা শুনেছি এবং নর্থ আমেরিকা শুনেছি যে একটা ডিগ্রি শেষ করার পর তারা একটা সময় পায়। যেমন ফিনল্যান্ডে আপনি 1 ইয়ারের একটা সুযোগ পাচ্ছেন যে এই 1 ইয়ার আপনি চাকরি খুঁজে নেন। বা ইউএসএ তে আপনি মাস্টার্স করার পরে 2 ইয়ার্স সময় পাচ্ছেন বা 1 ইয়ার সময় পাচ্ছেন যে দেখেন কোন কোম্পানি আপনাকে নেয় কিনা। এটা এই যে সুযোগটা, এই সুযোগটা আপনি পাবেন না। মালয়েশিয়াতে আপনি পড়াশোনা শেষ করার পরে আপনাকে ফিরে যেতে হবে। এরা এরা কোন ভিসাই দেয় না আপনাকে। মানে পড়াশোনা শেষ করার পরে আপনি ভিসাই পাবেন না রিনিউ করতে। মানে পড়াশোনা যেদিন শেষ ওখানেই ভিসা শেষ আপনার। আপনাকে চলে আসতে হবে। তো এখন হচ্ছে যে যদি আপনি অনেকে করে কি এই পড়াশোনা শেষ করে যেমন পিএইচডি করার পরে তারা করে কি যেহেতু ভিসা থাকে না, তারা চলে আসে বাংলাদেশে।
আসার পরে তারা ওই যে এপ্লাই করে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তখন বিশ্ববিদ্যালয় যখন অ্যাকসেপ্ট করে তখন আপনার এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসে। কিন্তু আপনি যে ওখানে থেকে আপনি ৫ মাস এক্সট্রা ভিসা পাবেন চাকরি খোঁজার জন্য, নো, আপনি সেই সুযোগটা মালয়েশিয়াতে নেই। সুতরাং মালয়েশিয়াতে আপনার ক্যারিয়ার গ্রো করার জন্য বা ক্যারিয়ার তৈরি করার জন্য এরা কোনো এক্সট্রা সময় দেয় না। ক্যারিয়ার যদি আপনি করতে হয়, আপনাকে নিজে থেকে আগে থেকে প্ল্যান করে যদি আপনার ওরকম হয়, সে ফর এক্সাম্পল যদি আপনি একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করলেন। লাকিলি হয়তো আপনার ওই ইউনিভার্সিটি খুব ইয়ে করলো যে আপনি হয়তো ভালো করলেন বা আপনার পাবলিকেশন আছে। সেক্ষেত্রে হয় বলে গিয়ে যে তুমি জয়েন করো। যদি হয়ে যায় যে আপনি ২-১ মাসের মধ্যেই প্রসেস হয়ে গেল আপনি জয়েন করলেন, সেটা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এখন যেটা আমরা দেখছি যে পিএইচডি শেষ করার পর অনেকেই দেশে চলে যাচ্ছেন কিছুদিনের জন্য। যাওয়ার পরে এখানে এপ্লাই করে যাচ্ছেন। কেউ ডাকলে তখন অফার লেটার হলে তখন তারা এমপ্লয়মেন্ট পাস নিয়ে আসছে। কিন্তু স্টুডেন্ট হিসেবে থেকে চাকরি খোঁজার সেই সুযোগটা এখানে নেই। হ্যাঁ? সেটা পাওয়া যায় না বা আ মানে ওই সুযোগ নেই। আর আরেকটা বিষয় যেটা আমাকে মনে হয় এখানে চাকরিটা ডিপেন্ড করে আপনি কোন ফিল্ডে পিএইচডি টা করছেন। যেহেতু আমি বলব পিএইচডি এর পরে চাকরিটাই বেশি, অন্য চাকরিটা সুযোগ ওইভাবে নেই। এব সেটা হচ্ছে আপনি কোন ফিল্ডে চাকরি করছেন, মানে পিএইচডি করেছেন। এটা খুব ইম্পোর্টেন্ট। অনেক ক্ষেত্রেই কিছু ফিল্ডে আছে যেখানে আপনার পিএইচডি করে আসলে চাকরি পাওয়া মালয়েশিয়াতে বেশ কঠিন। হ্যাঁ, আর কিছু ফিল্ডে আবার এটা আমার মনে হয় সব জায়গায়। কেমন সব জায়গায় যেমন বাংলাদেশে যদি আপনি ফর এক্সাম্পল আমি শুনেছি যারা ফাইন্যান্স এ করছে বা কিছু হট কেক যেমন এরকম কিছু তারা হয়তো সব বিশ্ববিদ্যালয় থেকেই কিছু সুযোগ পাচ্ছে। এখন যদি আপনি এমন একটা ইয়েতে বলেন যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেই। অনেক ইসলামিক সাবজেক্ট যেটা আনফরচুনেটলি অনেক ইসলামিক সাবজেক্ট হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে অফার করে না। তো সেখানে আপনার চাকরিটা পাওয়া কঠিন। তো এইজন্য অনেক সাবজেক্ট এটা ডিপেন্ড করে আপনি আপনার ক্যারিয়ারটা গ্রো করবে কিনা বা আপনি চাকরি পাবেন কিনা এটার উপরেও ডিপেন্ড করে যে আপনি কোথায় পিএইচডি করছেন বা কোন সাবজেক্টে করছেন বা আপনার পাবলিকেশন কেমন আছে। আমি বলব যে একদম সিঙ্গেল ইম্পোর্টেন্ট হচ্ছে যদি আপনি জিনিসটা দেখেন যে আপনার পাবলিকেশনটা কেমন আছে। কারণ এখানে আপনার আর অন্য কিছু তেমন লাগে না। কারো হ্যালো-ট্যালো বা কারো ওইভাবে ওই সমস্ত প্রয়োজন হয় না। আপনি মানুষ হিসেবেই সুযোগটা পাবেন যদি আপনার ওই কোয়ালিফিকেশন থাকে। প্লাস কোথা থেকে পিএইচডি করেছেন ইউনিভার্সিটি মানে ফর এক্সাম্পল মালয়েশিয়ার ভিতরেই কোথায় থেকে পিএইচডি করেছেন সেটাও একটু ম্যাটার করলেও পাবলিকেশনটা বেশি ম্যাটার করে। এই। চমৎকার, চমৎকার। তো আমরা একদম শেষ করব। কারণ হচ্ছে ১.৫ ঘন্টা অলমোস্ট লাইক নাকি? আচ্ছা, তো অনেক সময় চলে গেল। এটা লংগেস্ট সেশন হয়ে গেল। এর আগে মনে হয় ১ ঘন্টা ১৮ ছিল। তো আচ্ছা। আজকে আসলে ডিমান্ড করে যেহেতু আমরা হচ্ছে আপনার জিনিসগুলো এক্সপ্লোর করা খুব দরকার ছিল। সো আই থিংক যারা আসলে ইন্টারেস্টেড মালয়েশিয়া যাওয়ার জন্য তারা হচ্ছে মানে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ১০ ঘন্টা হলে দেখবে এবং ইনফরমেশন গুলো জানবে। বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্টলি যেতে চায়, কোন ধরনের কোন এজেন্সির কাছে না গিয়ে পসিবল। আর আমি হচ্ছে মালয়েশিয়া বেস একটা ফেসবুক গ্রুপ আছে হাইয়ার স্টাডিজের জন্য। আমি হচ্ছে ওই গ্রুপের লিংক শেয়ার করে দিব কমেন্টে। ওখানে অনেক ইনফরমেশন আছে এবং আজকের সেশনটা আপনি ইনফরমেশন দিলেনই। সো আর এনিথিং টু এড দ্য ফাইনাল ওয়ার্ডস আমি শেষ করব আরকি এখন। একেবারে শেষে যেটা আমি বলব যে আমি যে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি বা দিয়েছি সেগুলো যে 100% সব আপ টু ডেট হবে এমন নয়। আমি চেষ্টা করেছি, আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি আমি যেটুকু জানি বা যেটুকু পেয়েছি বা আমার জীবনের চলার পথে যে জিনিসগুলো দেখেছি বা পেয়েছি সেগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো কিছু আপনাদের সাথে না মেলে আমি বলব যে তারপরেও আসার আগে আপনারা একটু চেক করে নিবেন। শিওর। বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় ভ্যারি করে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। Change is the only constant thing. So we must know about the changes happening around us, right? So এটাই আর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য। যাতে আমরা বিভিন্ন জায়গা থেকে সুযোগ পাচ্ছি শেয়ার করার জন্য। এটাতে অনেক মানুষকে একবারে সার্ভ করা যাচ্ছে। এক্সাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া আপনাকেও সময় দেওয়ার জন্য। অনেকটা ধন্যবাদ। সময় দিয়েছেন। আমি জানি আপনি ব্যস্ত, আপনার রাত হয়ে গিয়েছে খুব সবাই সম্ভবত। সবাই হ্যাঁ। সো আর যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমাদের সেশন গুলো চলবে। আমাদের সাথে থাকুন এবং বেশি করে শেয়ার করুন যাতে হচ্ছে অনেকে একই ইনফরমেশন গুলো পায়। কারণ জানেন না আসলে একটা লাইভ সেশন হয়তো অনেকের একটা অপরচুনিটি ওপেন করে দিতে পারে। সে জানলো, সে দেখলো, রাইট। সে ভালো কিছু করলো। ইভেন আমরা যারা বাইরে আসি আমরা জানি আসলে মানে বাইরে আসার পরে মানুষের একটা একটা নলেজের জায়গাটা অনেক বেশি ব্রডার হয়। চিন্তা ভাবনার জায়গাটা অনেক বেশি ব্রডার হয়। সো আমি আবার আমার স্যারের একটা কোটেশন দিয়ে শেষ করবো যে জীবনে অন্ততপক্ষে একটা মাস্টার্স হলো ১ বছরের মাস্টার্স হলো বিদেশ গিয়ে করো। ইউ উইল সি দ্য চেঞ্জেস। সো আমি রাইট। আমেরিকা আসছি লাইক ১ বছরও হয়নি বাট আই নো দ্য চেঞ্জটা কি আসলে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এগেইন। সবার সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।